কথা কি কে একজন আনমিউট করুন। লাবণী, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম। ওটা হ্যাঁ ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ঠিক আছে, আমরা প্রণাম মন্ত্র বলে ক্লাস শুরু করব। ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করব। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये तच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে শুভ সন্ধ্যা। আর আমাদের এই যে চ্যান্টিং কোর্স লেভেল 1, প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের প্রথম ক্লাস। তো ক্লাসটা যেহেতু পুরোটাই অনলাইনেই কন্ডাক্ট করা হবে, তো তাই জন্য মানে প্রত্যেক ক্লাসেই এমনটা করা হয়। প্রথম ক্লাসে শুরুতে আর কি প্রত্যেকে একটু ভিডিও অন করে নিজেদের পরিচয় একটু দেওয়ার একটা ব্যবস্থা হয়। প্রত্যেক ক্লাসে এটা শুরুতে করা হয়। যেহেতু দেখুন আমরা ক্লাসটা যেহেতু অনলাইনে হচ্ছে, তো আপনারা এখানে, আমি আপনাদের টিচার, আপনারা সবাই এখানে সহপাঠী সহপাঠিনী সবাই রয়েছেন। তো একবার অন্তত প্রত্যেকের মুখটা চেনা থাকলে, মানে রাস্তাঘাটে কখনো দেখা হলো বা কিছু একটা, যে কোনো ক্ষেত্রে আমরা জানতে পারবো যে ইনি আমার সহপাঠিনী বা ইনি আমার সহপাঠী। তো কেউ কাউকে না চিনলে আপাতত অন্তত মুখদর্শন না হলে সেই বিষয়টা তো একেবারেই, মানে পাশাপাশি আছেন অথচ জানেন না যে সহপাঠী বা সহপাঠিনী। তো এমনটা যাতে না হয়, ওই জন্য প্রথম ক্লাসে প্রত্যেকে একটু ভিডিও অন করে নিজেদের পরিচয় এবং এই কোর্সে কিভাবে আসা, কিভাবে যোগাযোগ হওয়া, বা কেনই বা ভর্তি হয়েছেন, বা বর্তমানে কি করছেন ইত্যাদি বিষয়ে একটু মানে নিজেদের একটু সামান্য পরিচয় আর এই কোর্সে কি কারণে আসা, এই বিষয়ে একটু প্রত্যেকে বলবে। তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমি প্রত্যেকের নাম ডাকছি। আচ্ছা, প্রথমে লাবণী। তোমার স্পিকারটা। ইয়েস স্যার। গুড ইভিনিং স্যার। স্যার আমি লাবণী সাপুই। যাদবপুর ইউনিভার্সিটি থেকে আপাতত যোগাতে ডিপ্লোমা করছি। অ্যান্ড সেখানেই স্যার আপনার উপনিষদের ক্লাস করা এবং উপনিষদ সম্পর্কে আরো জানার ইচ্ছার জন্যই আপনার কাছে এই ক্লাসটা জয়েন করা, যাতে উপনিষদ সম্পর্কে আরো কিছু জানতে পারি। এবং এর চ্যান্টিংটাও অনেক ইম্পর্টেন্ট, তো এটাও শেখার আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মৌমিতা সান্যাল।
গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি মৌমিতা শর্মা। আমি পোস্ট গ্রাজুয়েট করেছি ফিজিওলজি অনার্স নিয়ে। তারপরে কিছুদিন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। এই বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস থেকে আমি স্পোকেন ইংলিশ কোর্সটাও করেছিলাম। ওই সময় এই সংস্কৃত চ্যান্টিংটার বিষয়ে জানতে পেরেছিলাম। তো এই বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম যে একটু মানে যেহেতু সংস্কৃত চ্যান্টিংটা সেভাবে পারি না, কিন্তু মন্ত্রগুলো মোটামুটি কিছু কিছু জানি। তো একটু ইন্টারেস্টেড ছিলাম, তো সেই জন্যই এই ক্লাসটা জয়েন করা। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার বেশ, আচ্ছা নেক্সট নিভা মুরারি। নমস্কার স্যার, নমস্কার। আমি নিভা মুরারি হালদার। আমি বিভিন্ন ডিপ্লোমা করেছি কৃষ্ণনগর সিআইটি থেকে। আর এইটা আমার হাজবেন্ড এই ক্লাসটা করেছিল। আমিও কিছু মন্ত্র জানি, কিন্তু ক্যান্টিন আমি করতে পারি না। আচ্ছা, স্যারের নামটা একটু কাইন্ডলি বলবেন ম্যাডাম? হ্যাঁ, সৌমিত্র হালদার। এর আগে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তা আপনি কি মানে অল্প বিস্তর হলেও শিখেছেন একটু, নাকি একেবারেই প্রথম থেকে ক্লাসে শিখবেন? হ্যাঁ, একদম প্রথম থেকে শিখবো, শিখেছি। ওনার অতটা সময় নেই বলে ওনার কাছে অতটা শিখতে পারিনি। একদম প্রথম থেকে শিখবো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, নেক্সট রঘুনাথ চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার। ওকে, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, কর্মরত এখন রামপুরহাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি এইখান থেকে অ্যাকচুয়ালি মূল্যবোধের ধন্যজীবন কোর্স করেছিলাম। তারপর থেকেই ইন্টারেস্টেড এবং একটু আধটু ঠাকুরমা স্বামীজির বইপত্র পড়াশোনাও করি। ইচ্ছেও আছে এগুলো উপনিষদ বা গীতা এইগুলো একটু পড়ার, সেই জন্যেই আরও বেশি এই কোর্সে আসা আর কি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট রেণুকা ব্যানার্জি। প্রণাম স্যার। শুভ সন্ধ্যা ম্যাডাম, হ্যালো। বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমি রেণুকা ব্যানার্জি। আমি কেষ্টপুরে থাকি। হুম। তো আমি স্বামীজির বাড়িতে যাওয়া আসা করি অনেকদিন ধরেই। আমি হাউস ওয়াইফ। আমি কিছু এমনি বাড়ি থেকে রয়েছি। তো এমনি কিছু করি না এখন বর্তমানে। আগে টিউশনই করতাম। তো একটু আমার ওই স্বামীজি বা ঠাকুর মায়ের সম্বন্ধে একটু খুবই জানার ইচ্ছা এবং মন্ত্রগুলো খুব শুদ্ধভাবে উচ্চারণ করার ইচ্ছা, আর গীতা বা উপনিষদ সম্বন্ধে জানার ইচ্ছা। ওই জন্য এই ক্লাসে ভর্তি হওয়া। অনেকদিন ধরেই চেষ্টা করছি স্যার, আমি পেরে উঠছিলাম মানে হয়ে উঠছিল না আর কি, মানে ঠিকঠাক যোগাযোগ করে উঠতে পারছিলাম না। এই জন্য আচ্ছা অসুবিধা। আরেকটা যেটা কথা স্যার, যেটা হচ্ছে এর সাথে আরেকটা হচ্ছে সংস্কৃতর, মানে ওটা পুরো মানে ওটা কিভাবে হচ্ছে চ্যান্টিং না, ওটা মানে পুরো ক্লাস হিসেবে হবে মনে হয় ওটা। ওটাও সপ্তাহে 2 দিন দিয়েছে, কিন্তু ডেটটা তো একই সাথে পড়ে গেছে। এই জন্য আমার তাহলে ওইটাও একটু করার ইচ্ছা ছিল। তো ওইটা কি আমি কোনোভাবে করতে পারি, বা যদি আপনি জানান এটার সাথে সাথে যদি ওইটাও করতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো। আমার মানে ইচ্ছা ছিল করি ওটা আর কি, ওটা শুদ্ধ, কিন্তু না, ওটা সম্ভবত আপনি ওই সংস্কৃতের প্রিলিমিনারি কোর্স মানে ল্যাঙ্গুয়েজের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের পুরো একটা দিয়েছে। এটাতে আমি মানে পড়ার পরে ওটা তারপরে এসছে আর কি, হ্যাঁ ওটার ইয়েটা। তো আচ্ছা, ওটাও যদি আমি করতে পারতাম, তো আমি এটা আর ওটা একসাথে দুটো কি করতে পারবো? তাহলে ওটা আমি তাহলে আবার না, অ্যাপ্লাই করতে এবারে দেখুন ম্যাডাম, ক্লাসটা আপনাদের সম্ভবত ওটা 3 দিন বা 2 দিন ক্লাসটা কিছু দিয়েছে, শিডিউল দিয়েছে, কদিন ক্লাস হবে ওটা? 2 দিন দিয়েছে, 2 দিন। আচ্ছা, সোম আর বুধ, তাই তো? হ্যাঁ, সোম আর বুধ। ওকে ওকে, আচ্ছা। তো তাহলে ওটা তো আমি আপনি তাহলে একটা ক্লাস তো করতে পারবেন না, মানে বুধবারের ক্লাসটা আপনি করতে পারছেন না। পারবো না, ওই জন্যই আমি আরো করলাম না। ওটাই আপনাকে আগে জিজ্ঞাসা তাহলে ওটাই পরের বারে যখন হবে তখন তাহলে আবার চেষ্টা করে দেখবো যদি হ্যাঁ করা হ্যাঁ যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটা একটু করলে ভালো হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। হুম। আচ্ছা, নেক্সট রুম্পা ঘোষ।
রুম্পা ঘোষ শোনা যাচ্ছে? ওকে, নেক্সট। হ্যাঁ শোনা বলুন। যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। নমস্কার স্যার, আমি রুম্পা ঘোষ বারুইপুর সাউথ 24 পরগনা থেকে ক্লাসটা জয়েন করেছি স্যার। আমি ওই স্বামীজির বাড়িতে একবার অখণ্ড চণ্ডীপাঠ হয়েছিল, আচ্ছা ওখানে আমি অংশগ্রহণ করেছিলাম। ওই তারপরে ফেসবুকে আমি এই অ্যাডটা দেখেছিলাম, এটা দেখার পরে আমি যোগাযোগ করেছিলাম। তো আমার একটা সমস্যা আছে স্যার, বুধবার করে আমি গোল পার্কে একটা ক্লাস করি, তো আমার জয়েন করতে করতে স্যার একটু দেরি হয়ে যাবে। মানে ক্লাসটা আমাদের শুরু হবে প্রতি বুধবারই 7:30 থেকে। 7:30 থেকে আমার 5:30 থেকে 7টা পর্যন্ত গোল পার্কে মেজর রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ডের একটা ক্লাস হয়। আচ্ছা আচ্ছা। আমি ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার 8টা 10-15 হয়ে যায়। এবার আমি ট্রেনের মধ্যেই হয়তো আপনার ক্লাসটা আমি জয়েন করে ফেলবো, তা আমার আধ ঘন্টা লেট হবে স্যার। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি এই সংস্কৃত চ্যান্টিংটা স্যার শিখতে চাই, কারণ ওখান থেকে আমার খুবই ভালো লেগেছে চণ্ডীপাঠটা করার পরে। আমি ওই জন্য একটু জানতে চাই স্যার, শিখতে চাই। 7-8-এ শিখেছিলাম, ক্লাস 7-8-এ সংস্কৃতটা, তারপরে পুরো ধামাচাপা পড়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, নতুন। চণ্ডীপাঠে আমিও ছিলাম, ওখানে উপস্থিত ছিলাম। ও আচ্ছা। আর ওখানে সুরেখা দি আছে না, আমরা সুরেখা দি চিনবেন কিনা জানি না, আমরা সবাই একসাথে নিবেদিতার বাড়িতে ওই চ্যান্টিং করতে যাই এভরি সানডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে সেখানকে মাতাজি আছেন না, ওই কি নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না স্যার, উনি করান আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট ম্যাডাম। হ্যাঁ স্যার, নমস্কার। আমি ওই আপনি তো আহ, পরিচিত। হ্যাঁ বলুন, হ্যাঁ বাকি হ্যাঁ সবাই জানুক একটু। ও, আমি স্টেট গভর্নমেন্টে চাকরি করতাম, তো রিটায়ার করার কিছু আগে আমি একটু বেদান্তর উপরে কয়েকটা লেকচার শোনার পর আমার খুব ভালো লাগলো। তো সেই হিসাবে আমি ঠিক করলাম যে রিটায়ার করে আমি একটু বেদান্তর উপরে একটু মানে গীতা বা উপনিষদ এগুলো একটু পড়বো, চেষ্টা করব। তো সেই হিসাবে আমি প্রিলিমিনারি সংস্কৃতে ভর্তি হয়েছিলাম। এখন আবার ওখানেই আবার এটা জানতে পেরে এখানে আবার এখানে ভর্তি হলাম, এই আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, শ্রুতি বোস। স্যার, আমি শ্রুতি বোস। গুড ইভিনিং। গুড আমি ইভিনিং ম্যাডাম। শ্রুতি বোস। আমি শ্রুতি বোস। শ্রুতি বাসু অ্যাকচুয়ালি আমার টাইটেল। তো আমি জাস্ট শিখবো আর কি, ইচ্ছা শেখার, তাই জন্যই আমি এখানে আর কি অ্যাডমিশন নিয়েছি। পড়তে হয়তো মন্ত্র পড়তে হয়তো পারবো বা পড়েও ফেলবো, কিন্তু সঠিক উচ্চারণের জায়গাটা একেবারেই ঠিক নয়, সেটা বুঝতে পারি। এবার এই সঠিক উচ্চারণের জন্যই আর কি আমার মানে এখানে আর কি অ্যাডমিশন নিয়েছি, যে যদি আমি আপনার কাছে শিখি এবং শিখে যদি আমি কিছুটা সঠিক উচ্চারণে করে যদি মন্ত্রটা পড়া যায়, সেটা আমার মনে হয় বেটার আর কি। কেন কি মন্ত্র পড়ে নিতে পারবো বা কিছু, কিন্তু উচ্চারণটাই যদি সঠিক না হয় সেক্ষেত্রে তো সেটা তো মনে হয় না কিছু মানে কার্যকরী হবে। উচ্চারণটা অবশ্যই। উচ্চারণটা খুবই মানে জরুরি, যে আমি কি উচ্চারণ করছি। তো সেটাই শিখবো বলেই এই আর কি এখানে অ্যাডমিশন নিয়েছি। এখন খানিকটা ক্লাস করলে বোঝা যাবে, বা আপনি নিজে বুঝবেন যে কিভাবে কতটা মানে এগোতে পারছি। এটা অবশ্যই, আমিও কোঅপারেট করব, আপনারাও কোঅপারেট করবেন। একদম Then দেখা যাক, সেটা সময় সাপেক্ষ এখন। একদম একদম right, right. ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই পরে পরে জয়েন করেছেন, একটু বলে দেওয়া যাক। আচ্ছা, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তো প্রত্যেকে একটু যাতে আমরা মানে আমরা প্রত্যেকে যেহেতু এই ক্লাসটা করছি, মানে প্রত্যেকের সহপাঠী বা সহপাঠিনী, তো
তো একবার জাস্ট অনলাইনে যেহেতু ক্লাসটা কন্ডাক্ট হবে পুরোটাই, তো ওই জন্য কখনো তো আর কেউ কাউকে চিনবে না, দেখবে না। তো প্রথম ক্লাসে একবার জাস্ট প্রত্যেকের মুখ দেখলে অন্তত, রাস্তাঘাটে কখনো দেখা হলে অন্তত চিনতে পারবেন যে ইনি আমার সহপাঠিনী বা সহপাঠী, যাই হোক। তো এইভাবে ওই ভিডিও অন করে একটু প্রত্যেকের পরিচয় দিচ্ছেন, আর এই কোর্সে কেন আসা বা কিভাবে জানতে পেরেছেন এই বিষয়টা বলছেন প্রত্যেকে। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন, স্বপন মাইতি। স্বপন মাইতি শোনা যাচ্ছে? আচ্ছা, সম্ভবত না। আচ্ছা, কৌশিক নস্কর। কৌশিক নস্কর। কেয়া সেন। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আসলে আমার এই যে উচ্চারণ ব্যাপারটা আমার শেখার জন্যই আরো মানে আমরা হয়তো পড়ি যেগুলো সেগুলো যে সত্যি সঠিক উচ্চারণ হচ্ছে এটা ঠিক তো বুঝতে পারি না। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমার এই কোর্সে জয়েন করা। আচ্ছা আচ্ছা, ওকে। আর বর্তমানে কি করছেন? বর্তমানে আমি আমি একটু এজেডই। তো বর্তমানে আমি এখন এই নানা রকম পড়াশোনা, এই ঠাকুরের একটু পড়াশোনা এইসব নিয়ে ব্যস্ত থাকি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, যারা নতুন এসেছেন, আপনাকেও ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা, যারা নতুন এসেছেন কেউ কি আছেন? মানে আমি দু একজনের নাম বললাম, কৌশিক বাবু, স্বপন বাবু, আরো আছেন দু একজন। যদি একটু কাইন্ডলি নিজেরা বলেন যে পরে এসেছেন যেহেতু, তো ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমার একটু মানে সামান্য পরিচয় দেওয়া যাক। আপনাদের সবার পরিচয় জানলাম, ঠিক আছে। আপনারা মানে যার কাছ থেকে শিখবেন তারও পরিচয় জানা দরকার। আমি হচ্ছে রাজকুমার মণ্ডল, আপনাদের আর কি এই কোর্সের টিচার। আর আমার গ্র্যাজুয়েশন, MA, MPhil, PhD সবই হয়েছে বেলুড় মঠেই, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। বর্তমানে যেটা হচ্ছে মানে RKM ভেরি এই নামেই পরিচিত, তো ওখান থেকেই হয়েছে। আর বর্তমানে আমি এখন শ্রী রামসুন্দর শর্মা বিশ্ববিদ্যা প্রতিষ্ঠান, দ্বারভাঙ্গা, ওখানে আর কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো বেশ, প্রত্যেকের একটা সামান্য পরিচয় জানা গেছে। এবারে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, ক্লাসে ভিডিও অন করাটা কোনো বাধ্যতামূলক না, ঠিক আছে। যদি কেউ করতে চান করতে পারেন, কিন্তু একেবারে বাধ্যতামূলক কিছু না। প্রথম ক্লাসেই যেটা বললাম, যে কারণে আর কি ভিডিও অন করাটা, সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। বেশ, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দু একটা কথা বলার যেটা, তো এখানে এই ক্লাসটা মানে যারাই করতে এসছেন প্রত্যেকেই কিন্তু মানে শেখার আগ্রহ নিয়েই এসছেন। মানে ভালো করে চ্যান্টিংটা শিখতে হবে, সংস্কৃত উচ্চারণ শুদ্ধভাবে যাতে করতে পারি, এইরকম একটা মনোবৃত্তি নিয়েই সবাই এসছেন, ঠিক আছে। আপনাদেরকে কেউ জোর করে কিন্তু এখানে কেউ পাঠিয়ে দেননি, তাই তো? জোর করে কেউ পাঠায়নি, প্রত্যেকে নিজের ইচ্ছেই এসছেন। তো পড়াশোনার বিষয়ে একটা কথা সবসময় বলা হয় যে শুধু পড়াশোনা না, যে কোনো বিষয়, যে কোনো কাজ, এটা যদি আমরা নিজেদের ইচ্ছেই এবং ভালোবেসে করি, তাহলে সেখান থেকে আমরা বেস্ট আউটকাম পেতে পারি, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট আমি বেস্ট আউটকাম অবশ্যই পাবো, যেখানে আমার ইচ্ছে এবং ভালোবাসা দুটোই জড়িয়ে আছে যে কাজটাতে, তাই না?
এটা একটা খুব একেবারে একেবারে সামান্য একটা বিষয়। তো ওই জন্য এখানে বিষয়টা এমন যে অবশ্যই আমি তো আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব, যথাসাধ্য যত ভালোভাবে গাইড করতে পারি অবশ্যই চেষ্টা করব। এবং আপনাদের দিক থেকে বিষয়টা যেটা হবে, একেবারে একটা ফুল কোঅপারেশন থাকবে। মানে কোনো একটা হোম টাস্ক দেওয়া হলো, কেউ করলেন না, ঠিক আছে, মানে যেটা আমরা সোজা কথায় বলি যে ফাঁকি মারা, সেটা আমাদের থেকে একেবারে হবেই না। না না না, আমাদের দিক থেকে সেটা হওয়া মানে সেটা একেবারে একটা ঘোরতর অন্যায়। কেন আপনারা নিজেরাই এই কোর্সে এসছেন নিজের ইচ্ছেই টিকতে এসছেন। তো আপনাদের দিক থেকে সবসময় একটা মানে কি বলবো, মানে আমি যতটা শেখাবো তার থেকে বেশি ইন্টারেস্ট, বেশি একটা চেষ্টা, বেশি একটা উদ্যম আপনাদেরই থাকবে। এটা তো আশা করাই যায়, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবারে আমি একটু আমাদের এই কোর্সের সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। মানে আপনাদের যেটা ওখানে দেখবেন যে কোর্সের যে টাইটেল ছিল, টাইটেলটা কি ছিল আপনাদের কোর্সের? সংস্কৃত চ্যান্টিং। চ্যান্টিং, তাই তো? আচ্ছা, চ্যান্টিং বলতে আমরা কি বুঝি? আপনাদের যা ধারণা আছে বলুন। চ্যান্টিং বলতে সচরাচর আমরা একটা রিদিমে যেটা উচ্চারণ করি সেটাকে আমরা মোটামুটি চ্যান্টিং বলে বুঝি, যার একটা রিদিম থাকবে সবসময়। ইয়েস, একটা নির্দিষ্ট একটা রিদিম থাকবে। এবং আমরা সাধারণত এটাই বুঝেছি চ্যান্টিং বলতে একটু মানে যেটা আমরা বলি কোরাস, মানে একটা একসাথে একজন করলে একটা চ্যান্টিং খুব একটা মানে আর কি শুনতে অতটা শ্রুতিমধুর মনে হয় না আমাদের। যেমন দেখবেন আমাদের বেদিক চ্যান্টিং যেগুলো ইউটিউবে টুকটাক শুনি, বা আপনারা মঠে গিয়ে যেগুলো দেখেন যে যেখানে চ্যান্টিং হচ্ছে, কিছু মন্ত্র পাঠ করা হচ্ছে, দেখবেন একজন পাঠ করছেন না, মানে খুব স্বাভাবিকভাবে একজনই পাঠ করেন না, একের অধিক থাকেন, 2 জন 3 জন 4 জন থাকেন। সেটা যদি একসাথে করা হয় কয়েকজন, সেটা আরো শুনতে ভালো লাগে, আরো অ্যাট্রাকটিভ হয়, আমরা আরো বেশি অ্যাটেন্টিভ হতে পারি সেখানে। তো আপনাদের যেটা একেবারে প্রথমেই বলে দেওয়া দরকার, আমাদের এই কোর্স হচ্ছে মাত্র 4 মাসে, তাই তো? তাহলে আমরা 1 মাসে হচ্ছে মোট 4টি ক্লাস, 4 মাসে অধিকাধিক আমরা পাবো 16টি ক্লাস। এখানে কোনো ছুটি বা কোনো অসুবিধার কারণে যদি ক্লাস মিস হয়, তো সবচেয়ে হাইয়েস্ট আমরা পেতে পারি 15 থেকে 16টা ক্লাস, তার বেশি ক্লাস আমরা পাবোই না, রাইট? আচ্ছা, এবারে ধরে রাখতে হবে যে যেটা হাইয়েস্ট সেটা না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার থেকে একটু কমই হয়তো থাকবে, 13, 14, 12 এরকম একটা ধরে রাখতে হবে। আমি ধরে রাখছি 14টা ক্লাস আমরা পাবো। তো 14টা ক্লাসে এখন আমাদেরকে শিখতে হবে হচ্ছে, ফার্স্ট যেটা শিখতে হবে সেটা হচ্ছে একেবারে প্রপার সংস্কৃত প্রোনাউন্সিয়েশন, সংস্কৃত উচ্চারণ একেবারে ঠিকঠাক শুদ্ধ উচ্চারণ কেমন হয় সেটা আমাদের প্রথমত শিখতে হবে। এবারে সেটা শিখতে গিয়ে যেটা ফার্স্ট আসে, আমরা যে কোনো বিষয় যখন পড়তে যাই তখনই একটা ফার্স্ট যেটা আমাদের শেখার বিষয় থাকে সেটা হচ্ছে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট, তাই তো? এখন বাংলা পড়তে গেলে আমাকে বেঙ্গলি স্ক্রিপ্ট জানতে হবে। তো আমি এখন যেহেতু সংস্কৃত পড়তে যাচ্ছি, তাই আমার দেবনাগরী স্ক্রিপ্ট জানলে ভালো হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা যে ল্যাঙ্গুয়েজের মানে বিষয় পড়ছি সেই ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট জানলে এটা অনেকটা আরো মানে প্রপার হয়। এটা ধরুন আমি বেঙ্গলি স্ক্রিপ্টে পড়ছি, কিন্তু সামহাও এটার একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট থাকে, যে ল্যাঙ্গুয়েজের বিষয় সেই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের লেখা আর কি, আমি বলছি না সাবজেক্ট বিষয় বলছি না, যে ল্যাঙ্গুয়েজের যে মানে একেবারে মানে অটোগ্রাফ কপি বলতে একেবারে যেটা লেখকের লেখা, লেখক যে ভাষায় লিখেছেন আমরা যদি সেটাকে সেই ভাষাতে মানে সেই পার্টিকুলার স্ক্রিপ্টেই যদি পড়ি, ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট তো একে অপরের সাথে একেবারে একটা
কোরিলেটেড এরা। তো এবারে দেখুন এই 4 মাসের মধ্যে যদি আমরা এখন স্ক্রিপ্ট শিখতে যাই, দেবনাগরী স্ক্রিপ্ট আমাদের একটা শিখতে গেলে এখন, এবং সেই স্ক্রিপ্ট শিখে সেটাকে একেবারে বেঙ্গলি স্ক্রিপ্টে আপনাকে যদি কিছু একটা প্যারাগ্রাফ দেওয়া হয় বা কিছু একটা পোয়েম দেওয়া হয়, যেটা আপনি ঠিক যেভাবে পড়বেন সেইভাবে আমাদের মানে বুদ্ধিটাকে সেইভাবে একেবারে বসাতে অনেক সময় লাগবে। মানে ওই স্ক্রিপ্টের সাথে আমাদের অতটা সড়গড় হতে অনেকটাই সময় লেগে যাবে। তো ওই জন্য আমরা স্ক্রিপ্ট শিখবো না। এবারে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে স্ক্রিপ্ট শিখবেন, তো অনেকে হয়তো জানেন এখানে স্ক্রিপ্ট, হয়তো অনেকে জানেন, এমনটাও হতে পারে। তো আমি দেবনাগরী স্ক্রিপ্ট হচ্ছে আমরা ক্লাসে রাখছি না, স্ক্রিপ্ট আমরা বাদ দিচ্ছি। যে কোনো যা আচ্ছা কিছু বিষয় বেঙ্গলি স্ক্রিপ্টে দেওয়া হবে, সেটা স্টাডি ম্যাটেরিয়াল হোক বা কোনো স্তোত্র, এনিথিং যা কিছু দেওয়া হবে বেঙ্গলি হুম স্ক্রিপ্টে অ্যাভেলেবেল থাকবে, দেওয়াই হবে সব। আচ্ছা, এবারে আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে কি এমন কেউ আছেন যে বেঙ্গলি স্ক্রিপ্ট বুঝতে পারেন না, না অতটা ওয়াকিবহাল না? আচ্ছা, আশা করি কেউ নেই। তাহলে এখানে আর মানে অন্য ল্যাঙ্গুয়েজে স্টাডি মেটেরিয়াল দেওয়ার বা কোনো কিছু থাকছে না। ওকে, ঠিক আছে। এবার যে দ্বিতীয় বিষয়টি সেটা হচ্ছে আহ, অর্থ। মানে আমরা যে কোনো যা কিছু স্তোত্র পড়বো বা গীতা চ্যান্টিং হোক, যা কিছু, তার কোনো পার্টিকুলার শ্লোকের অর্থ, আচ্ছা অর্থের বিষয়টাও আমরা দেখব না, কারণ উইথিন 4 মান্থস পুরোপুরি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ শেখা এবং মানে মাত্র এতগুলি এই কটা ক্লাসে প্রপারলি উচ্চারণটা শেখা এবং তার সাথে প্রত্যেকটা যা কিছু পড়া হবে প্রত্যেকটা শ্লোকের অর্থ দেখা বা অর্থ বোঝা, এই দুটো একসাথে করলে আমাদের উইথিন 4 মান্থস এটা একেবারে সম্ভবই না। ঠিক আছে, তাহলে অর্থটাও আমরা এখানে দেখব না। এবারে যদি কোনো পার্টিকুলার শ্লোক পড়তে গিয়ে বা স্তোত্রের শ্লোক পড়তে গিয়ে আপনাদের যদি কখনো প্রশ্ন আসে যে এই পার্টিকুলার শ্লোকের বা এই শব্দের অর্থ কি, সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি বলে দেব। কিন্তু হুম এটা একেবারে আমাদের ইন সিলেবাস আমাদের ওইভাবে থাকছে না যে আমরা প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা শ্লোকের অর্থ দেখব, এই বিষয়টা থাকছে না। তাহলে স্ক্রিপ্ট অ্যান্ড মিনিং এই দুটো হুম আমাদের থাকছে। ওকে, অর্থ না বুঝলে স্যার এটা ঠিক মতন উচ্চারণ করা না মানে কি? এই বিষয়টা না, এটা ঠিক না। বিষয়টা দেখুন, এটা হ্যাঁ যদি একটা আমাদের অ্যাক্টিং হতো, মানে আমরা অভিনয় করছি, দেন হুম আমাদের অবশ্যই যে বিষয়টা বলছি, যেটা বলছি তার হুম অর্থটা অবশ্যই বুঝতে হবে, না হলে হুম ওটা অ্যাক্ট করা সম্ভবই না। কিন্তু হুম আমাদের এক্ষেত্রে শুধুমাত্র একটা শুদ্ধ উচ্চারণ, তো শুদ্ধ উচ্চারণ সেটার ক্ষেত্রে আমাদের অর্থ জানাটা আবশ্যক না, মানে অ্যাজ এ সংস্কৃত টিচার আমি বলছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে স্যার, যেগুলো বলবেন সেই অর্থগুলো কোথায় পাওয়া যায় যদি একটু বলে দেন, তাহলে আমরা সেখান থেকে দেখুন অর্থ। হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ শ্রীমদ্ ভগবদ হ্যাঁ গীতা আমাদের যেরকম সিলেবাসে রয়েছে চ্যান্টিং এর, হুম 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 সেক্ষেত্রে তো গীতার অর্থ ওটা আর বলতেই হচ্ছে না, বলতে, প্রত্যেকেই হ্যাঁ জানে। হ্যাঁ প্রচুর বই আছে, হ্যাঁ প্রায় সব ল্যাঙ্গুয়েজেই আছে অর্থ। হুম এরপরে যে স্তোত্র যেগুলো আমাদের আছে, স্তোত্রের অর্থ হচ্ছে, আমি আপনাদের একটা বই বলে দেবো, একটা বই, সেই হ্যাঁ বইয়ে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা অর্থ পেয়ে যাবেন, প্রত্যেক স্তোত্রের অর্থ পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে। Okay, ঠিক আছে। এবারে আপনারা নিজেরা পড়বেন বা ক্লাসে যদি কোনো মানে একটা কৌতূহল বা প্রশ্ন আসে হুম অর্থের বিষয়ে, জিজ্ঞাসা করতে পারেন। হুম আচ্ছা, এবারে যেটা হচ্ছে আমাদের সিলেবাস, আমাদের সিলেবাসে থাকছে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম 3টি অধ্যায়। হুম ঠিক আছে, আমরা জানি যে গীতার 18টি অধ্যায়, তো সেখান হুম থেকে আমরা 3টে অধ্যায় আমরা উইথিন 4 মান্থস কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, হুম এরপরে থাকবে হচ্ছে আমাদের নির্বাচিত সংস্কৃত স্তোত্র। হুম আচ্ছা, সংস্কৃত স্তোত্র এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহন অষ্টকম, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিব হুম তাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র,
ভবানী অষ্টকম, নির্বাণ ষটকম, এগুলি স্তোত্রের নাম কিছু আছে। তো এটা একেবারে যেমনটা এখানে আপাতত সিলেবাসে রয়েছে এটাই থাকবে এমনটা না, এখানে কিছু চেঞ্জ হতেই পারে। ঠিক আছে, এখানে আমরা আমাদের কোর্স এগোতে এগোতে আমরা যদি সেরকম মনে হয় কিছু চেঞ্জ করার, কিছু অ্যাড করার, কিছু বাদ দেওয়ার, সেগুলো হতেই থাকবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের মুখ্য বিষয়, কিছু লৌকিক ছন্দ। হ্যাঁ, এটাই। তো এখানে হচ্ছে আমরা রিদিমের ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে রিদিমের কোনো আমরা গ্রামার দেখবো না। গ্রামার আই মিন যে কোনো ছন্দের একটা তো নির্দিষ্ট একটা হ্যাঁ, একটা স্পেসিফিক একটা ক্রম থাকে তো একটা। হ্যাঁ, নিয়ম থাকে। হ্যাঁ, তো আমরা সেটাকে আমি এখানে গ্রামার হিসাবেই বলছি আর কি, ছন্দের গ্রামার হিসাবেই বলছি। এই বিষয়টা আমরা দেখবো না। আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র এক একটা পার্টিকুলার ছন্দের শ্লোক কিরকম রিদিমে, কিরকম স্টাইলে পড়া হয় সেটা শেখা। আই মিন হচ্ছে ইন্দ্রবজ্রা, ধরুন হচ্ছে ইন্দ্রবজ্রা ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয়, কোন রিদিমে, কোন স্টাইলে, এতটুকুই আমরা শিখবো। মানে আমরা শুধুমাত্র প্রত্যেকটা ছন্দের এক্সাম্পল শ্লোক পড়া শিখবো। আর তার সাথে কিভাবে চিনবো যে এটাই ইন্দ্রবাজা ছন্দ, সেটাও জানতে হবে, নাহলে মানে তো। সেটা হচ্ছে আপনাদের যদি গ্রামার যদি ক্লাসে না পড়ানো হয় সেটা তো আপনারা জানতেই পারবেন না। ঠিক আছে, মানে একটা পার্টিকুলার শ্লোকের শ্লোকটা কোন ছন্দে আছে, যদি আমরা সেই ছন্দের গ্রামার না জানি, নিয়মটা না জানি, তাহলে তো আমরা সেই শ্লোকটাকে ধরতেই পারবো না যে এটা এই ছন্দে আছে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা যেহেতু গ্রামার দেখবো না, তার একটা বিকল্প উপায় রয়েছে। আপনাদের একটা বই রেফার করা হবে, সেই বইয়ে হচ্ছে প্রত্যেকটি স্তোত্রের ছন্দের নাম, এমনকি এমনটাও হতে পারে যে আমাদের সংস্কৃতে এরকম স্তোত্র আছে কিছু কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই আছে, যে একটা স্তোত্রের সমস্ত শ্লোক একই ছন্দে লেখা হয় না। মানে সেখানে একাধিক ছন্দ থাকতে পারে। একটা স্তোত্রে ধরুন 10টা শ্লোক আছে, 10টা শ্লোক একই ছন্দে হবে এমনটা না, সেখানে 10টা শ্লোকে 3-4টে ছন্দ মিলিয়েই হতে পারে। তো ওখানে ওই বইটাতে হচ্ছে পার্টিকুলারলি উইথ নাম্বারিং উল্লেখ করাই আছে যে কোন শ্লোকটা কোন ছন্দে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে এই যে কোন পার্টিকুলার স্তোত্র বা কোন স্তোত্রের কোন পার্টিকুলার শ্লোক কোন ছন্দে আছে, এটা চেনার জন্য বা জানার জন্য ওই বইটাকেই আপনাদেরকে, মানে ওই বইটাই হচ্ছে আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আপনারা মানে বাই গ্রামার আপনারা ওটাকে দেখছেন না, ওই বইটা থেকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আর যেটা সিলেবাসে থাকবে আমাদের এই যে চ্যান্টিং কোর্স, সেটা হচ্ছে দুটো লেভেলে হয়, লেভেল 1, লেভেল 2। তো লেভেল 1-এ যেটা মূলত করা হয় সেটা বেশিরভাগটাই, যদি আমরা আমাদের সংস্কৃত সাহিত্যকে, মানে চ্যান্টিং এর ক্ষেত্রে আমাদের সংস্কৃত সাহিত্যকে যা কিছু আমরা চ্যান্ট করতে পারি সেটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লৌকিক সাহিত্য, একটা বৈদিক সাহিত্য। ঠিক আছে, লৌকিক বলতে যেটা হচ্ছে বৈদিকের বাইরে। ঠিক আছে, বেদের বাইরে যা কিছু সবকিছুই লৌকিক। ফর এক্সাম্পল কালিদাসের রঘুবংশ, এরকম মেঘদূত এটসেট্রা যা কিছু আছে। মোট কথা হচ্ছে বেদিক চ্যান্টিং এর বাইরে যা কিছু অ্যাভেলেবেল আছে সবই লৌকিক। ঠিক আছে, তো আমাদের এই যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, লৌকিক আর বেদিক, তো তার মধ্যে আমাদের এই লেভেল 1-এ মূলত হচ্ছে লৌকিক সাহিত্যটাই থাকছে, যা কিছু আমরা শিখবো পুরোটাই লৌকিক। শুধুমাত্র বেদের ক্ষেত্রে যেটা বেদিক চ্যান্টিং রাখা হচ্ছে, সামান্য একটা ওই মানে কি বলবো, একটা সামান্য টেস্ট পাওয়ার জন্য, আর কিছু না। তো দুটো হচ্ছে শান্তি মন্ত্র রাখা হয়েছে, ফার্স্ট এন্ড সেকেন্ড শান্তি মন্ত্র। এই দুটো শান্তি মন্ত্র হচ্ছে বেদিক চ্যান্টিং এর জন্য রাখা হয়েছে সিলেবাসে। মেইনলি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লৌকিক চ্যান্টিং, লৌকিক সাহিত্য। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লেভেল 2 যেটা আছে, লেভেল 2 এ মূলত বেদিক চ্যান্টিংটাই থাকবে বেশিরভাগটাই। মানে লেভেল 1 হচ্ছে লৌকিক সাহিত্য, আর লেভেল 2-তে বৈদিক সাহিত্য। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে সিলেবাস নিয়ে বা আমাদের
কিভাবে মানে পাঠ্যক্রমটা চলবে, কেমন কিভাবে হবে, তার কোনো ডাউট আছে আর? না স্যার বেশ, ঠিক আছে। কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা, স্পিকার গুলো অফ করে দিন, যাদের স্পিকার অন আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রথমে একটু আমাদের সংস্কৃত বর্ণমালা এটা একটু জানতে হবে, যেহেতু আমাদের যেটা আমরা শিখছি সংস্কৃত চ্যান্টিং, তো সেক্ষেত্রে সংস্কৃত ভাষার বর্ণমালাতে কোন কোন বর্ণ আছে সেই বিষয়ে আমাদের প্রথমেই অবগত হতে হবে। আচ্ছা, একটু দেখুন। আচ্ছা, এখানে রয়েছে, ইন ডিটেলস রয়েছে, দেখুন। আচ্ছা, প্রথমে যদি সংস্কৃত বর্ণমালা, সেটাকে আমরা ইন ডিটেলস আমরা সেটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্বরবর্ণ, স্বরাস, এখানে হচ্ছে ভায়েলস, ব্যঞ্জনানি, কনসোনেন্টস, অযোগ বাহাহা, গুণিতাক্ষরাণি আর সংযুক্তাক্ষরাণি। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন স্যার, ম্যাডাম। আমি তো দিতে পারছি না মনে হচ্ছে স্ক্রিনে। আমি তো দেখতে আচ্ছা, পাচ্ছি না আমার স্ক্রিনে লেখাটা। বাকিরা মানে কি দেখতে পাচ্ছেন না এমন কেউ আছেন আর? স্যার আমারও পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না তাদের ক্ষেত্রে সম্ভবত নেটওয়ার্ক ইস্যুই হবে। আচ্ছা। ঠিক আছে, আপনাদের ওখানে হয়তো স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, বলুন। বলছি একটা রিকোয়েস্ট, হ্যাঁ, আপনি বলো আজকের বলো। ক্লাসটা একটু একটু প্লিজ রেকর্ড করবেন। মানে আমাদের আজকে সেমিনার ছিল, আমার ক্লাস, ফোনে চার্জ নেই, অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসের বিষয়টা বলা হয়নি, আমি বলে দিচ্ছি। যদি অফ হয়ে যায় তুমি লেফট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যারা স্পিকারটা অন রেখেছেন একটু কাইন্ডলি অফ করে দেবেন, প্রত্যেকেই বলছি। আচ্ছা, হ্যাঁ, ক্লাসের বিষয়টা যেটা বলা হয়নি, একটা কথা, আপনাদের এই যে ক্লাসটা, সেটা প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ডিং করা হয় এবং ইউটিউবে আপলোড করা হয়, রেগুলারলি করা হয়। তো যদি কোনো অনিবার্য কারণবশত কেউ ক্লাস মিস করেন বা ক্লাসটা যদি আরেকবার যদি মানে হয়তো লাইভ ক্লাস করেছেন কিন্তু আর একবার যদি কেউ দেখতে চান ক্লাস, তো ইউটিউবে ওটা অ্যাভেলেবেল থাকবে। এবারে ফার্স্ট ক্লাসের লিংক সেটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে আপনারা মানে নিজেরাই আর কি একটু মনিটরিং করবেন, মানে পরের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের লিংক পাঠানো হবে না, তাহলে প্রথম ক্লাসের লিংক পেলে আপনারা সেই চ্যানেলে আপনারা সেটা সাবস্ক্রাইব করতে পারেন, বা পরের ক্লাসের জন্য সবসময় আপনাদেরকে ওটা মনিটরিং করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র ফার্স্ট ক্লাসের লিঙ্কটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, পরের ক্লাসগুলো আপনাদেরকেই পেতে হবে। এই লিংকেই কি প্রত্যেকটা ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে চ্যানেলে ক্লাসটা পাবেন, তাহলে ওই চ্যানেলে আপনারা নিয়মিত দেখবেন একটু, যে পরে ক্লাসটা আপলোড হয়েছে কিনা সেটা আপনারাই একটু মনিটরিং করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা প্রত্যেকটা ক্লাসই রেকর্ডিং করা হবে।
ঠিক আছে, তাই ওটা নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা কথা যেটা বলার, যেটা বলা হয়নি, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে হচ্ছে মানে কেউ অপ্রয়োজনীয় কিছু পাঠাবেন না। অপ্রয়োজনীয় বলতে আমাদের এই গ্রুপে হচ্ছে আমি চাইবো যে মেইনলি যেন এটা আমাদের যে পার্টিকুলার কোর্স, এই কোর্সের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আমাদের এই যে কোর্সের যে অ্যাক্টিভিটি সেগুলোই যেন গ্রুপে শেয়ার করা হয় বা গ্রুপে দেওয়া হয়, এর বাইরে যেন কিছু না দেওয়া হয়। এবারে যদি কারো প্রয়োজন হয়, কেউ প্রয়োজন মনে করেন যে এই বিষয়টা দেওয়া দরকার আছে, তাহলে একবার দেওয়ার আগে আমাকে একবার পাঠাবেন, ঠিক আছে? তারপরে না হয় আপনি পাঠাবেন, না হলে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? মানে আমাদের কোর্স রিলেটেড এর বাইরে আর কিছু গ্রুপে দেবেন না। মানে কেন বলছি এটা, এই মানে গ্রুপেই হচ্ছে আপনাদের যা কিছু স্টাডি মেটেরিয়াল সেটা গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে পিডিএফ গুলো গ্রুপে দেওয়া হবে, আর স্টাডি মেটেরিয়াল হিসেবে যদি কোনো ভয়েস রেকর্ডিং দেওয়া হয় সেটাও গ্রুপেই দেওয়া হবে, ঠিক আছে? এবারে অযথা যদি আপনারা এখানে গ্রুপে কোনো কনভারসেশন করেন বা অযথা কোনো জিনিস পাঠান, সেটা তাহলে কি হবে, মানে স্টাডি মেটেরিয়ালগুলো পেতে আপনাদেরই অসুবিধা হবে। আচ্ছা, আর একটা বিষয় যেটা, আপনারা যে হোম টাস্ক পাঠাবেন সেটাও মূলত ভয়েস রেকর্ডিংই পাঠাবেন প্রত্যেকে, ওই রকমই আপনাদের হোম টাস্ক থাকবে সব, তো সেগুলোও সবাই গ্রুপেই পাঠাবেন। তো ওই জন্য গ্রুপে শুধুমাত্র কি হবে, আমি আমার স্টাডি মেটেরিয়াল এবং স্টাডি মেটেরিয়াল হিসেবে যদি ভয়েস রেকর্ডিং থাকে সেটা শেয়ার করব, আর আপনারা আপনাদের হোম টাস্ক শেয়ার করবেন, ঠিক আছে? এর বাইরে অযথা কোনো কিছু পাঠাবেন না। তাতে আসলে মানে আপনাদের হোম টাস্ক পেতে আমারও অসুবিধা হবে, আর আমার স্টাডি মেটেরিয়াল বা ভয়েস রেকর্ডিং আমার সেটা পেতে আপনাদেরও অসুবিধা হবে। এই কারণে বলছি আর কি। কিছু প্রয়োজনীয় মনে করেন যে পাঠালে ভালো হয়, তো সেক্ষেত্রে যেটা বললাম একবার আমাকে পাঠাবেন, সেরকম হলে আমি শেয়ার করে দেবো, আর না হলে আপনাকে বলবো পাঠিয়ে দিতে, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখবেন প্রত্যেকে। ওকে, ঠিক আছে। এবার তাহলে শুরু করা যাক। যেখানে ছিলাম আমরা, সংস্কৃত বর্ণমালা। সংস্কৃত বর্ণমালাকে যদি আমরা মূলত 5টা ক্যাটাগরিতে ভাগ করি, কি কি পাচ্ছি আমরা? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অযোগবাহ, গুণিতাক্ষর আর সংযুক্তাক্ষর। এগুলো যদিও মানে মানে দেখুন, গুণিতাক্ষর বলতে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটা কম্বিনেশন, এটা অ্যাকচুয়ালি বর্ণ না, বর্ণমালার বর্ণ হিসাবে বিবেচিত করলে এটা অ্যাকচুয়ালি বর্ণ হয় না। যদি আপনারা এক্সাম্পল দেখেন বুঝতে পারবেন। দেখুন, স্বরবর্ণ কি কি রয়েছে? অ, আ, ই, ই, উ, উ, রি, দীর্ঘ রি, লি, লি, এ, ওই, ও, ঔ, এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। ডিফারেন্স কিছু নেই তেমন, ঠিক আছে? আচ্ছা, স্পিকারটাকে অযথা অন করবেন না, তাতে বাকিদেরই অসুবিধা হবে। একটা কথা বলতাম স্যার। আচ্ছা, বলুন ম্যাডাম। বলবো? হ্যাঁ, বলছি কি, যেটা যে পাচ্ছি না আমরা স্ক্রিনে, এটা হ্যাঁ, এটা আমি পরে পাবো তো ইয়ে থেকে, ওই নেটটা হ্যাঁ, থেকে? হ্যাঁ, এগুলো আপনাদের স্টাডি মেটেরিয়াল হিসেবে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওটাই জিজ্ঞাসা করছি, ওটা পাবো। আর এই যে আপনি যেমন বললেন এখন বর্ণমালা ক্যাটাগরি 5টি, এবার ধরুন 5টি, তো আমি যদি 5টা নোট না করতে পারলে ঠিকঠাক, হয়তো 5টার মানে আমি 5টা কি কি আছে বুঝতে পারলাম না, ওগুলো তো সঙ্গে সঙ্গে নোট করা যাচ্ছে না বলার, ওগুলো আমি পেয়ে গেলে তখন তাহলে আর অসুবিধা নেই, আমার হ্যাঁ, নোট হ্যাঁ, করা ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি মানে রেণুকা ম্যাডাম আপনার কাছে একদমই দেখা, মানে আপনি প্রথম থেকে একদমই দেখতে পাননি? স্ক্রিনটা একটু দেখতে পাচ্ছেন, একটু আসছে না স্ক্রিনটা। আচ্ছা, তাহলে হয়তো মানে আপনারই বাকিরা কিন্তু দেখতে পাচ্ছে। আচ্ছা, তাহলে আমার কিছু হতে পারে, আসলে আমি তো ফোনটা ঠিকঠাক সেভাবে সত্যি কথা বলতে ক্যারি করতে পারিনি, কিছু এখানে অপশন টপশন আছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না, যে যেটা আচ্ছা, করলে কাজ করুন তো, আপনি একটু মানে যে আপনার স্ক্রিনের নিচের দিকে যান, দেখুন তো মানে কোনো মানে লেখা দেখাচ্ছে এরকম কোনো পেজ আসছে কিনা কিছু একটা, তাহলে সেখানে ক্লিক করবেন যদি পান। আমি ফোনের মধ্যখানে হাত দিয়ে ওপর দিকে তুলবো তো, নিচের দিকে নামবো তো? হ্যাঁ, নিচের দিকে উপর দিকে গিয়ে দেখুন কোনো এরকম একটা স্ক্রিন দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, এরকম স্ক্রিন কিছু পাচ্ছেন কিনা, যেমন বাকিদের একটা ফটো পাচ্ছেন,
ছবি পাচ্ছেন, হ্যাঁ বা যারা যারা জয়েন করেছেন তাদের একটা কিছু সিম্বল পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওপরে আছে, একটা এরকম। ছবি পাচ্ছি, বিবেকানন্দ প্লাস ঠিক আছে, এরকম একটু একটু স্ক্রল করে যান। যদি কোনো এরকম একটা মানে এইরকম একটা সিম্বল দেখতে পান যে লেখা দেখা যাচ্ছে কিছু, সেখানে ক্লিক না, করবেন যদি পান। কোথাও কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না স্যার। তাহলে হয়তো আপনার ওখানে সিন হচ্ছে না, কিন্তু আচ্ছা, আপনার স্যার আমার মোবাইলেও দেখা যাচ্ছে না। অর্পিতা ম্যাডাম বলুন। আমার মোবাইলে মানে কোনো লেখা দেখা যাচ্ছে না, একটুখানি একবার দেখা গেল, এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। আচ্ছা, তাহলে দুই একজনের একটু অসুবিধা হচ্ছে, বাকিদের তো আর কারো হচ্ছে না। আপনি যে বললেন না 5টা ক্যাটাগরি আছে বর্ণমালা, ওই 5টা ক্যাটাগরি ভাগ একটা একটা করে, ওগুলো যদি আমি নোট করার দরকার আছে কি, না আমি ওগুলো এমনিতে পেয়ে যাবো ওগুলো পরে তো ওখান পেয়ে থেকে? যাবেন, এগুলো সবই স্টাডি মেটেরিয়াল, যা কিছু আমাদের ক্লাসে পড়ানো হবে যা কিছু, সবই আচ্ছা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপর তাহলে স্বরবর্ণ হলো, এরপরে ব্যঞ্জন বর্ণ, বাংলার মতোই, ঠিক আছে, এগুলো আলাদা করে আর দেখছি না। আচ্ছা, এরপরে স্বরবর্ণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা বাংলাতেও করি, হ্রস্ব স্বরবর্ণ আর দীর্ঘ স্বরবর্ণ। তাই তো বাংলাতে আমরা করি এটা। হ্রস্ব স্বরবর্ণ বলতে অ, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, রিকার আর লিকার, এগুলো হ্রস্ব স্বরবর্ণ। আর দীর্ঘ স্বরবর্ণ হচ্ছে দীর্ঘ আকার, মানে অকার, আকার, আকারটা হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, এ, ওই, ও, ঔ, এই চারটি হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। এইটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি যাদের জানা আছে তাদের চিন্তা নেই, কিন্তু যাদের একটু কনফিউশন রয়েছে যে হ্রস্ব আর দীর্ঘ স্বরবর্ণ কোনগুলি, এটা কিন্তু খুব একেবারে ক্লিয়ার থাকা চাই। মানে আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে হচ্ছে এই হ্রস্ব এবং দীর্ঘ, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। মানে এখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু চ্যান্টিংটাও একেবারে মানে প্রপার হবে না। যখন আপনারা পড়বেন তখন ভুলই পড়বেন যদি হ্রস্ব দীর্ঘের বিষয়ে কনফিউশন থাকে। তাই এখানে একেবারে খুব ক্লিয়ার থাকতে হবে। হ্রস্ব স্বরবর্ণ কোনগুলি? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, রিকার আর লিকার, এই পাঁচটি হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ। আর এর বাইরে যেগুলি আছে সেগুলি সবই দীর্ঘ স্বরবর্ণ। মানে কোনগুলি তাহলে? আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এইগুলি হচ্ছে আমাদের দীর্ঘ স্বরবর্ণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে ব্যঞ্জন বর্ণের কিছু মানে ওটাকে আবার স্পেশালি কিছু ভাগ দেওয়া আছে, এগুলো আমাদের না জানলেও হবে। ঠিক আছে, আচ্ছা। এবারে যে বিষয়টা দেখার, কিছু নোট করা আছে এখানে দেখুন। In Sanskrit, every word is spelled and pronounced in only one way. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা দেখবেন আমাদের বাংলা, মানে আমাদের পরিচিত ল্যাঙ্গুয়েজ, আমার বলছি আমি, বাংলা ইংরেজি এই দুটি ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চারণ এবং বানান, মানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, এই দুটোর মধ্যে কিন্তু একেবারে সমানতা নেই। দুটো হুবহু একই রকম হয় না। তার প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই দুটো ল্যাঙ্গুয়েজেই আমাদেরকে কিন্তু স্পেলিং ওই জন্য আলাদা করে মুখস্থ করতে হয় বা আলাদা করে স্পেলিং পড়তে হয়, তাই না? কোনো একটা পার্টিকুলার ইংরেজি শব্দের উচ্চারণ করেছি এবং আলাদা করে আবার তার বানানটা কি সেটাও দেখতে হচ্ছে আমাকে। বাংলার ক্ষেত্রে এরকম হয়। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা তাই সব ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। এখন দুর্গা শব্দের ক্ষেত্রে ওখানে হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার, তাই না, এরকম কিছু প্রশ্ন থাকে আমাদের।
মানে হ্রস্ব উকার না দীর্ঘ উকার, হ্রস্ব ইকার না দীর্ঘ ইকার, এই সমস্ত প্রশ্ন তো আমাদের বাংলা ভাষাতেও থাকে আমাদের কিছু শব্দের ক্ষেত্রে। তাহলে তার মানে কি, এখানে উচ্চারণ এবং বানান দুটোর মধ্যে হুবহু একেবারে একতা নেই। মানে বানান যেমন তেমনই উচ্চারণ, যেমন উচ্চারণ তেমনই বানান, এই বিষয়টা বাংলা এবং ইংরেজি ভাষার ক্ষেত্রে হয় না, তাই তো? তাই জন্য আমাদের আলাদা করে বানান দেখতে হয়, আলাদা করে উচ্চারণও শিখতে হয়, তাই তো? সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এই দুটো একেবারে সমানভাবে চলে। দেখুন, in Sanskrita every word is spelled and pronounced in only one way. একটা শব্দ সংস্কৃতের ক্ষেত্রে বানান যেমন লেখা হবে তেমনই উচ্চারণ করা হবে, যেমনই উচ্চারণ করা হবে বানানটাও ঠিক তেমনই হবে। অবশ্যই এখানে আপনাদেরকে একটা বিশেষণ দিতে হবে যে প্রপার, ঠিকঠাক উচ্চারণ করলে, আপনি একটা উচ্চারণ শুনছেন, সংস্কৃত শব্দের উচ্চারণ শুনছেন, এখন বক্তা যদি সঠিক উচ্চারণ করেন, সেটা শুনে আপনি যে বানানটা লিখবেন সেটা অবশ্যই ঠিকঠাক বানানই হবে। ঠিক আছে? একজন যিনি লিখেছেন কোনো একটা শব্দ, তিনি যদি বানানটা ঠিকঠাক লিখে থাকেন, একজন যিনি ঠিকঠাক সংস্কৃত উচ্চারণ জানেন, তিনি সেই শব্দটা যখন উচ্চারণ করবে তখন সেই উচ্চারণটা হচ্ছে সেই শব্দের অবশ্যই শুদ্ধ উচ্চারণই হবে, মানে একেবারে পারফেক্ট উচ্চারণই হবে। তাই জন্য সংস্কৃত ভাষার ক্ষেত্রে কিন্তু আলাদা করে স্পেলিং আর দেখতে হয় না। মানে যদি কেউ সঠিক উচ্চারণ করছে, সঠিক উচ্চারণ করেই সংস্কৃত টেক্সট পড়ছে বা সংস্কৃতের কোনো নোটস পড়ছে, তাকে কিন্তু আলাদা করে আর স্পেলিং দেখতে হয় না। ঠিক আছে? কেন না, এখানে উচ্চারণ এবং বানান দুটো হচ্ছে সমানভাবে চলে। যেমন বানান, মানে শুদ্ধ বানান হলে উচ্চারণকর্তাও ঠিক শুদ্ধ উচ্চারণই করবেন, আর শুদ্ধ উচ্চারণ যিনি করছেন সেটা শুনে যদি কেউ লিখছেন তাহলে তিনি সঠিক বানানটাই লিখবেন। ঠিক আছে? এই বিষয়টা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার কাইন্ডলি একটু ওপরের স্লাইডটা দেবেন, যেটাতে আপনি হ্রস্বস্বর দীর্ঘস্বরের উচ্চারণটা ইম্পর্টেন্ট বললেন, আমি ওটা একটু। আচ্ছা, না ওটা ম্যাডাম পরে রয়েছে, ওটা ওটা পরে আছে। ঠিক আছে, ওটা পরে আছে। ওই ও না, একটু আগে ওপরের দিকে চলে গেল মনে হয়। হ্যাঁ, একটু পরে আছে, এগুলো এখানে আছে সব। ও ও হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায়। ঠিক আছে, ও আপনি দেখাবেন পরে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হ্যাঁ থাক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখুন, মানে কিছু নোট। ফার্স্ট নোটে যেটা আমরা দেখলাম তাহলে কি, যেখানে উচ্চারণ এবং বানান দুটোর মধ্যে একটা সমানানুবর্তিতা রয়েছে। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে? হিয়ারিং এ ওয়েল প্রোনাউন্সড ওয়ার্ড ইউ উইল নো হাউ টু স্পেল ইট। যেটা যে বিষয়টা বললাম, যে একজন যিনি একেবারে সংস্কৃত ভাষা মানে ভাষার শুদ্ধ উচ্চারণ জানেন, তিনি যদি কোনো শব্দ উচ্চারণ করেন তাহলে সেটা শুনে আপনি যদি তার বানানটা লেখেন, তাহলে আপনি সেই বানানটা হচ্ছে অবশ্যই সেই পার্টিকুলার শব্দের সঠিক বানান। তাই বলা হচ্ছে যে হিয়ারিং এ ওয়েল প্রোনাউন্সড ওয়ার্ড, শুদ্ধ উচ্চারণ শুনে কোনো একটা শব্দের, ইউ উইল নো হাউ টু স্পেল ইট, আপনি অবশ্যই জানবেন যে তার বানানটা কি হবে। ঠিক একই রকম বিপরীতভাবে, লাইকওয়াইজ রিডিং এ কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইউ উইল নো এক্স্যাক্টলি হাউ টু প্রোনাউন্স ইট। ঠিক আছে? বিপরীতভাবে, মানে একটা সঠিক বানান, সঠিক মানে একটা শব্দের সঠিক বানান করে লেখা আছে একটা শব্দ, সেটা পড়ে
আপনি অবশ্যই তার সঠিক উচ্চারণটা কি হবে সেটা অবশ্যই জানবেন। যিনি ঠিকঠাক উচ্চারণ করতে জানেন তিনি একটা ঠিকঠাক বানান করে লেখা শব্দের যে উচ্চারণটা করবেন সেটা অবশ্যই সঠিক উচ্চারণই হবে। ঠিক আছে, তাই এখানে আলাদা করে কিন্তু আর ওই যখন আমরা কোনো টেক্সট পড়ি, কোনো নোট পড়ি, তার সঠিক উচ্চারণ করে যদি আমরা পড়ি তাহলে আমাদের আলাদা করে আর কোনো স্পেলিং দেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, যেটা ইংরেজি এবং বাংলা ভাষার ক্ষেত্রে যেটা আমাদের আলাদা করে দেখতে হয়। ইংরেজি ভাষার ক্ষেত্রে সেটা মানে প্রচুর শব্দের ক্ষেত্রে দেখতে হচ্ছে, আর বাংলা ভাষার ক্ষেত্রে সেটা কিছু কিছু শব্দ, মেইনলি হচ্ছে হ্রস্ব আর দীর্ঘের ক্ষেত্রে একটা কনফিউশন বাংলা ভাষাতে আমাদের থাকে। কিন্তু সংস্কৃতে উচ্চারণ এবং বানান দুটোই একেবারে সমানভাবে চলে। ঠিক আছে, এই বিষয়টা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবারে হচ্ছে আমি স্টাডি ম্যাটেরিয়ালে আসছি, পরে আসছি। দেখুন এবারে যে বিষয়টা বলা, আমরা এখানে যারাই ক্লাসে আছি প্রত্যেকেরই মাতৃভাষা বাংলা। তো আপনাদেরকে যদি সরাসরি এখন সংস্কৃত উচ্চারণ কিভাবে করতে হয় সেটা যদি একেবারে ডাইরেক্টলি সেটা যদি শেখানো হয় সেটা একটু কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আমরা আমাদের মাতৃভাষা তার সাথে একটা মানে কম্পারেটিভ স্টাডি করে যদি আমরা শিখি তাহলে শেখাটা আরো সহজ হবে, তাই না? তো ওই জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা করা হয়েছে সেটা সেভাবেই করা হয়েছে, মানে বাংলা ভাষা থেকে আমাদের কি কি চেঞ্জ করতে হবে, বা বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন আনতে হবে। যখন আমরা সংস্কৃত উচ্চারণ করছি আমাদের মাতৃভাষার ক্ষেত্রে সেটার সাথে একটা তুলনামূলক আলোচনা করে কি কি পরিবর্তন আমাদের আনতে হবে, সেইভাবে একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো আমরা সেভাবেই শিখব। ঠিক আছে, একটা কম্পারেটিভ স্টাডি করেই আমরা শিখব। আচ্ছা, প্রথমেই দেখুন এখানে ওইভাবেই লেখা আছে সমস্যা 1 সমাধান 1। প্রত্যেকটা সমস্যা মানে বাংলা ভাষার পার্সপেক্টিভে আর কি কিছু সমস্যা যেটা সংস্কৃতের ক্ষেত্রে যদি আমরা সেই একই জিনিস বাংলা ভাষায় যেটা করছি সেটা যদি সংস্কৃত করি সেটা ভুল, তাহলে সেই সমস্যা বা সেই ভুলগুলো কি কি এবং সেটা আমরা কিভাবে সেটার আমরা সলিউশন পেতে পারি সেভাবে আর কি করা হয়েছে। আচ্ছা, কেউ একজন পড়ুন প্রথম সমস্যাটা। আমি পড়বো স্যার, আমি সুজাতা বলছি। ম্যাডাম বলুন, পড়ুন। সমস্যা 1, বাংলা ভাষাতে শব্দের শেষে অয়ের উচ্চারণ আমরা ওকারের মতো করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ হরে রাম, এটি শব্দগুলির শব্দরূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ হরে রাম এরকম শোনায়। আচ্ছা ম্যাডাম, ওটা আগের লাইনে যেটা পড়লেন মানে আগের বাক্যটিতে ওটা শুদ্ধ রূপ, হ্যাঁ শব্দ রূপ না, শুদ্ধ রূপ। ও হ্যাঁ, শুদ্ধ রূপ। এটি হ্যাঁ, যেমন হরে কৃষ্ণ হরে রাম, এটি শব্দগুলির শুদ্ধ রূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ হরে রাম এরকম শোনায়। অকারের উচ্চারণ ছাড়া ও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষায় অবধান দেওয়া হয় না। আচ্ছা, তাহলে এটা প্রত্যেকে নিজেরাই রিলেট করতে পারছেন বিষয়টা। দেখুন হরে হরে কৃষ্ণ হরে রাম, স্পেলিংটা কি আছে আমাদের, মানে আমাদের বাংলা ভাষায়
যেটা স্পেলিং যেটা আছে, এই যে পার্টিকুলার যেটা আমি লিখেছি হরে কৃষ্ণ হরে রাম, স্পেলিং যা আছে আর আমরা সেটা তার যেটা উচ্চারণ করি, এই দুটো কি একই? মানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটো কি একই? না স্যার, আমরা ওকার দিয়ে উচ্চারণটা করছি। তাহলে আমরা যেটা উচ্চারণ করছি তার স্পেলিংটা আলাদা, আর হ্যাঁ স্যার। যে শব্দের উচ্চারণ করছি সেই শব্দের শুদ্ধ বানানটা আলাদা, হ্যাঁ স্যার। আর উচ্চারণ যেটা করছি তার বানানটা আলাদা, হ্যাঁ। তাই তো? তাহলে সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, যেটা একটু আগে বারবার বলা হলো যে সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে উচ্চারণ এবং বানান দুটো একই, নো ডিফারেন্স। কিন্তু আমরা বাংলা ভাষার ক্ষেত্রে দেখতেই পাচ্ছি সেটা মেইনলি আমরা এটা অকারের ক্ষেত্রে তো একটা অকারকে ওকার উচ্চারণ করার প্রবণতা তো আমাদের রয়েছে, বাংলা ভাষাতে এটা রয়েছে। তার মানে আমি বলতে চাইছি না বাংলা ভাষায় এটা ভুল, বাংলা ভাষার জন্য এটা কারেক্ট, কিন্তু সেই একই জিনিসটা যদি আমি সংস্কৃতে করি সেটা ভুল। কেন না, সংস্কৃতে ঠিক যেমনটা স্পেলিং আছে উচ্চারণও তেমনটাই করতে হবে। ওখানে অকার আছে মানে আমাকে অকারই বলতে হবে। তাহলে হরে কৃষ্ণ, সংস্কৃতে বললে কৃষ্ণ, কৃষ্ণ এরকম বলবো না। হরে রাম, রাম এরকম না, রাম। আচ্ছা, এটা শুধুমাত্র অকারকে শুধুমাত্র হাইলাইট করা হয়েছে। এরকম অনেক স্বরবর্ণের ক্ষেত্রেই আমাদের আছে, আছে বলতে সমস্যা বলতে কি এরকম না যে আমরা একেবারে এখানে যেমন অকারটাকে ওকার করে দিয়েছি এরকম একটা হিউজ ডিফারেন্স হয়ে গেছে এমনটা না, কিন্তু অতটা স্পষ্ট আমরা স্বরবর্ণগুলোকে উচ্চারণ করি না বাংলা ভাষার ক্ষেত্রে। বাংলা ভাষাতে আমাদের কখনো আজ পর্যন্ত শুনতে হয়েছে যে কেউ কোনো একটা পার্টিকুলার শব্দ বলছি যে আমাদেরকে বলা হয়েছে কি যে এ কারটা ঠিকঠাক বলা হলো না বা ওই কারটা ঠিকঠাক উচ্চারণ হলো না, এরকম কাউকে শুনতে হয়েছে আজ পর্যন্ত? না স্যার, ওরকম হয় না। তার মানে কি এখানে একার বা ঐকার, এবার দেখবেন এই যে ঐকার, ধরুন ক ঐকার, কই, আমরা বাংলা ভাষার ক্ষেত্রে ঐকারটা অতটা স্পষ্ট বলি না আমরা, মানে কেউ বলছে কই, কই, কে, মানে এর সাথে যা কিছু। বাংলা ভাষার ক্ষেত্রে ওই জন্য প্রত্যেকটা স্বরবর্ণের একেবারে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বলতে স্পষ্ট উচ্চারণ, শুদ্ধ বলতে এখানে আমরা প্রত্যেকে জানি ক ঐকার ঐ। এবারে আমরা যখন আসলেই যখন আমরা ওই ছোটবেলায় যখন স্বরবর্ণগুলোর উচ্চারণ শিখেছিলাম তখন কিন্তু আমরা খুব স্পষ্ট করেই উচ্চারণ করেছি, অ, আ, ই, ই, উ, উ, রি, এ, লি, এ, ঐ, ও, ঔ। কিন্তু যখন এবারে এই স্বরবর্ণগুলোকে যখন ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ করতে হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে স্পষ্টতা এটা হারিয়ে গেছে, মানে স্পষ্ট উচ্চারণ করার বিষয়টা আস্তে আস্তে কিন্তু আমাদের ক্রমাগত কমে গেছে, তাই না? যখন আমরা শুরুতেই বলেছিলাম ছোটবেলায় শিখেছিলাম ওই, যতটা স্পষ্ট বলতাম ওই কারটাকে, মানে এখন কিন্তু আমরা কোনো শব্দের সাথে যখন বলি সেটা কি অতটা প্রপার বা অতটা স্পষ্ট থাকে কি? থাকে না, ওই স্পষ্ট হয় না। ঔকার যখন ব্যঞ্জন বর্ণের সাথে বলছি কৌ, স্পষ্ট হয় না, কারণ তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, তাড়াতাড়ি কথা বলতে হয়, বা আস্তে আস্তে, মানে একটা স্পষ্ট ঔ বলতে গেলে তো একটা পরিশ্রমও লাগে না, কৌ একটা পরিশ্রমও লাগে, তাহলে এগুলো মানুষের আর কি প্রবণতা। তো সেই কারণে স্বরবর্ণের উচ্চারণ যখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে করি, মানে কেবলমাত্র স্বরবর্ণের উচ্চারণের সময় আমাদের যতটা স্পষ্টতা থাকে স্বরবর্ণের উচ্চারণগুলো, কিন্তু যখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে করছি স্বরবর্ণগুলো তখন কিন্তু অতটা স্পষ্টতা থাকছে না। সংস্কৃতে এই বিষয়টা চলবে না। সংস্কৃতে যেহেতু আপনাদেরকে বারবার ওই বেসিকটাকে মাথায় রাখতে হবে, উচ্চারণ আর বানান সমান, তাহলে ওই দুটোর ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে ওই আছে মানে আপনাকে স্পষ্ট ওই বলতে হবে, ঔকার আছে মানে আপনাকে স্পষ্ট করে ঔ বলতেই হবে।
ঠিক আছে। আচ্ছা, তো এটার আমরা তাহলে এবারে মানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখন, তাহলে সমস্যাটা কি, যে স্বরবর্ণ সেই স্বরবর্ণের সঠিক উচ্চারণ করতে হবে, তাই না? এটাই আমাদের করতে হবে এখন, এটা আমরা বর্তমানে করছি না, মানে বাংলা ভাষার ক্ষেত্রে এটা যেহেতু অ্যাপ্লিকেবল না, খুব স্ট্রিক্টলি তো এটা অ্যাপ্লিকেবল না, তাই জন্য আমাদের আজ পর্যন্ত কখনো শুনতে হয়নি যে কোনো একটা কথা বলার সময় যে ঐকারের উচ্চারণটা হচ্ছে না, ঔকারের উচ্চারণটা হচ্ছে না, আজ পর্যন্ত আমাদের শুনতে হয়নি কখনো। আপনাদের এই যে 4 মাসের যে কোর্সে এসছেন, এবার আমার মুখ থেকে আপনারা এটা বারবার শুনবেন। কাউকে আমি বলবো যে ঐকারের উচ্চারণটা হচ্ছে না, ঔকারের উচ্চারণটা হচ্ছে না, যেটা আমাদের বাংলা ভাষায় আজ পর্যন্ত আমরা কখনো আমাদেরকে শুনতে হয়নি। তার মানে কি, বাংলা ভাষাতে প্রত্যেকটা স্বরবর্ণের স্পষ্ট উচ্চারণ করতে হবে, এটা একেবারে একটা স্ট্রিক্ট রুল না, তাই তো? তাই জন্যই তো সংস্কৃতে সেটা আমাদের খুব স্ট্রিক্টলি একেবারে উচ্চারণ করতে হবে। যে স্বরবর্ণ তার সঠিক উচ্চারণ শুধুমাত্র যখন কেবলমাত্র স্বরবর্ণ বলছি তখন না, ব্যঞ্জন বর্ণের সাথেও যখন বলছি তখনও একেবারে স্পষ্ট করে বলাটা অভ্যাস শুরু করতে হবে এখন থেকে আর কি। তাহলে আমরা মানে এটা এখন যেটা অস্পষ্ট হিসেবে বাংলা ভাষাতে আছে সেটাকে আমাদের সংস্কৃতে খুব স্পষ্ট করে বলতে হবে। তো সেটা আমরা এখন কিভাবে করতে পারি, কি উপায়ে করতে পারি? আচ্ছা, সমাধানটা দেখুন কি আছে, খুব সহজ, ছোটবেলায় যেমনটা আপনারা করেছেন সেটা আবার রিপিট করতে হবে। সমাধানটা পড়ুন অন্য একজন কেউ পড়ুন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমি তাহলে পড়ে দিই এটা। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, সমাধান 2, এই সমস্যার সমাধান 1। আচ্ছা আচ্ছা, এটা সমাধান। সমাধান 1, এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করেই উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। আচ্ছা, নিয়মিত বলতে আপনাদেরকে 4 মাস কন্টিনিউ করতে হবে এমনটা না, অ্যাটলিস্ট মানে আমাদের প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু ছোটবেলায় যেমন আপনারা শিখেছেন, যখন মানে বর্ণ পরিচয় শিখেছেন তখন আস্তে আস্তে ক, কা, কি শিখেছেন, তো সেটা এখন আবার আরেকবার এই বয়সে এসেও পড়তে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ক মানে যেহেতু আমাদের একটা প্রবণতা রয়েছে কটাকে কো বলার, তাই না? আমরা অকারটাকে ওকার বলার একটা প্রবণতা আমাদের আছে, এত দীর্ঘদিনের অভ্যাস, এটা তো সহজে যাওয়ার না। তো সেটাকে একটু ওই জন্য অভ্যাস করতে হবে, মানে ক, বিশেষ করে আমরা অকারটা বলতে অভ্যস্তই না একেবারে, মানে বাংলা ভাষার ক্ষেত্রে আমরা এমনি অ বলছি, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে যখন আমরা কোনো শব্দকে বলি, ব্যঞ্জন বর্ণ সাথে যখন আমরা অকারটা বলি তখন কিন্তু আমরা কখনোই অকারটা বলি না। যেমন হরে কৃষ্ণ, অকারটাকে ওকার বলছি বাংলাতে, আর না হলে হরে রাম, রামের পর ময়ের পরে যেটা অ আছে সেটাও বলছি না, আমরা ময়ে স্টপ করছি। তাই জন্য ব্যঞ্জন বর্ণের সাথে অকারের উচ্চারণ করার অভ্যাসটাই আমাদের একেবারে চলে গেছে। সেটাকে এবারে আস্তে আস্তে একটু ফিরিয়ে আনতে হবে, মানে ব্যঞ্জন বর্ণের সাথেও অকারটা বলতে হয়, সেই বিষয়টা একটু আস্তে আস্তে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো তাই জন্য কি করতে হবে, অটাকে ক অ ক, মানে যখন আমি ক বলছি তখন যেন অ শোনায়, ক অ ক, মানে কো যেন না হয়ে যায়, ক এমনটাই যেন শোনায়। তাহলে আর এবার অন্যান্য যে স্বরবর্ণগুলো আছে, যেটা বললাম যে উচ্চারণটা অতটা স্পষ্ট হয় না, ব্যঞ্জন বর্ণের সাথে যখন আমরা ঐকার, ঔকার, একার ইত্যাদি বলি, উচ্চারণটা কিন্তু অতটা স্পষ্ট না, মানে ওকারের উচ্চারণ স্পষ্ট উচ্চারণ হয় না, ঐকারের স্পষ্ট উচ্চারণ ব্যঞ্জন বর্ণের সাথে যখন করছি আমাদের হয় না। তো
তো সেটা আমাদের এই বাংলা ভাষার মাতৃভাষার যে উচ্চারণের যে প্রবণতা সেই কারণে আস্তে আস্তে হয়েছে। তো আস্তে আস্তে সেটাকে আমাদের এখন ওই সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণটাকে ফিরিয়ে আনতে হবে। তাই জন্য কা, কি ইত্যাদি মানে ক, কা, কিটা আবার নতুন করে অভ্যাস করতে হবে একেবারে ঔকার পর্যন্ত। মানে ক, কা, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, कै, কো, কৌ। দেখুন রিকার পর্যন্ত স্পষ্ট হবে, একার থেকে ঔকার পর্যন্ত এটা কিন্তু খুব ভালো করে একটু অভ্যাস করবেন, কেননা আমাদের এই কে, कै এতটা স্পষ্ট করে বলার আরো অভ্যাস নেই আমাদের। ঠিক আছে, আমরা একটা সামান্য করে ছোট করে কই, কে ইত্যাদি বলে ছেড়ে দিই আমরা। তো कै ওইকারটা যেন স্পষ্ট শোনা যায়, कै, ওই, कै, কো, ঔ, কৌ, কৌ যেন স্পষ্ট শোনা যায়। ঠিক আছে, এতদিন আমরা বাংলা ভাষার ক্ষেত্রে কি করতাম, বলতে পারেন যে অর্ধেকটাই বলতাম একটা কৌ, সেটা আমাদের একেবারে পুরো উচ্চারণটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা সমস্যা 2 যেটা আছে, এটা কিন্তু একেবারে এর সাথেই রিলেটেড। মানে প্রথম যে সমস্যাটা পড়লেন, সমাধানটা পড়লেন, এর সাথে একেবারে রিলেটেডই আছে। আচ্ছা, সমস্যা 2টা অন্য একজনকেও পড়ুন। হ্যাঁ স্যার, আমি পড়ি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি পড়ছি স্যার সমস্যা হ্যাঁ 2টা। পড়ুন। সমস্যা 2, সংস্কৃত উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণের তেমন অবধান থাকে না। হ্রস্ব বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় এক মাত্রা, দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় 2 মাত্রা। এখানে এক মাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য ব্যয় করেন। ওকে, আচ্ছা তাহলে এটা মানে বাংলা ভাষাতে আমাদের আজ পর্যন্ত কখনো শুনতে হয়নি। যখন আমরা কথা বলি বা উচ্চারণ করছি, কখনো আমাদেরকে কেউ বলেছেন যে এরকম যে দীর্ঘের উচ্চারণটা ঠিকঠাক হলো না, হ্রস্বের উচ্চারণটা ঠিকঠাক হলো না, এরকম কি আজ পর্যন্ত কেউ শুনেছেন? শোনেননি কেউ? না স্যার। তাহলে বাংলা ভাষাতে যেহেতু হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের কোনো ডিফারেন্স থাকে না, এই কারণেই আমাদের হ্রস্ব এবং দীর্ঘ ইকার এবং ওকারের ক্ষেত্রে স্পেলিং এ আমাদের একটা প্রশ্ন থাকে সবসময়। মানে একটা পার্টিকুলার ওয়ার্ডে সেটা হ্রস্ব ইকার নাকি দীর্ঘ ইকার বা হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার, যেহেতু উচ্চারণের ক্ষেত্রে আমরা ডিফারেন্স রাখি না, তাই জন্যই আমাদের স্পেলিং এর ক্ষেত্রে একটা কনফিউশন থাকে, তাই না? তাই বাংলা ভাষাতে এই যে হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের বিষয়ে কোনো অবধান থাকে না। মানে এটাকে আলাদা করতে হবে, হ্রস্বের উচ্চারণ আলাদা, দীর্ঘের উচ্চারণ আলাদা, এমনটা না, তাই তো? সংস্কৃতে কিন্তু হ্রস্ব স্বরবর্ণ এবং দীর্ঘ স্বরবর্ণের উচ্চারণ আলাদা হবে। আলাদা হবে সেটা কোন পার্সপেক্টিভে? সময়ের পার্সপেক্টিভে। হ্রস্ব বর্ণের উচ্চারণ করার সময়কাল এবং দীর্ঘ বর্ণের উচ্চারণ করার সময়কালটা আলাদা হবে। হ্রস্ব বর্ণের উচ্চারণ করার সময় কত বলা হয়েছে? 1 মাত্রা। মাত্রা মানে আমরা কি বুঝি? এটা এত মাত্রা, এই ওষুধটা এত মাত্রাতে নেবেন, ডোজ, মানে 1 ডোজ। দীর্ঘ বর্ণের উচ্চারণের সময় হচ্ছে 2 মাত্রা। তাহলে এই মাত্রা বলতে এখানে সময়ের একটা নির্দিষ্ট পরিধি বোঝাবে। তাহলে এই মাত্রা বলতে এখন কতটা, মানে 1 মাত্রা বলতে কতটা, 2 মাত্রা বলতে কতটা, এটা আপনাদের একটা প্রশ্ন আসছে, তাই না? যে 1 মাত্রা বলতে কতটা, 1 মাত্রা 2 গুণ হচ্ছে 2 মাত্রা। তাহলে হ্রস্ব বর্ণের উচ্চারণ করার যা সময়কাল, দীর্ঘ বর্ণের উচ্চারণ করার সময়কাল কি হবে? তার দ্বিগুণ।
হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে আমি যে সময়টা নেব, দীর্ঘ বর্ণের উচ্চারণ করতে আমি তার 2 গুণ সময় নেব। এটাই আমাদের আপাতত এতটুকু পর্যন্তই দাঁড়াচ্ছে বিষয়টা, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে তাহলে একমাত্রা মানে কতটা। আচ্ছা, একমাত্রা বলতে এরকম নির্দিষ্ট কোনো সময়ের পরিধি নেই, একটা ফিক্সড টাইম আছে এরকম না, এটা পুরোপুরি বক্তার উপরে ডিপেন্ড করছে। দেখবেন আমাদের অনেকে আছেন যে কেউ খুব স্পিডে কথা বলে, কেউ অত্যন্ত ধীর গতিতে কথা বলে। তাহলে একই কথা, একই বাক্য বলতে একজন বক্তার যতটা সময় লাগছে যিনি স্পিডে কথা বলেন আর যিনি ধীর গতিতে কথা বলেন, দুজনের কিন্তু একই বাক্য বলতে সময়টা কি আলাদা হয়, তাই তো? একই বাক্য একজন বক্তা 30 সেকেন্ডে বলছেন আর একজন বক্তা সেই একই বাক্য বলতে 50 সেকেন্ড নিয়ে নিচ্ছেন। তাহলে সেটা কেন হচ্ছেন? কারণ যে বক্তা বেশি সময় নিচ্ছেন তিনি এক একটা বর্ণের জন্য বেশি সময় দিচ্ছেন, যিনি স্পিডে বলছেন তিনি এক একটা বর্ণের জন্য কম সময় দিচ্ছেন, তাই না? ঠিক সেরকমই এখানে হ্রস্ব বর্ণ বা দীর্ঘ বর্ণের উচ্চারণের এই যে সময়কাল বলা হচ্ছে একমাত্রা, 2 মাত্রা। একমাত্রা বা 2 মাত্রা, একমাত্রা বলতে কোনো ফিক্সড সময় নেই, এটা বক্তা, যে বক্তার যেমন আর কি গুণাবলী, যে বক্তা ঠিক যেরকম গতিতে কথা বলেন তার অনুযায়ী সেটা ঠিক হবে। তাহলে যিনি অত্যন্ত ধীর গতিতে কথা বলেন তিনি যদি একটা হ্রস্ব বর্ণ উচ্চারণ করতে, হ্রস্ব স্বরবর্ণ উচ্চারণ করতে আমি ধরে নিচ্ছি যে হাফ সেকেন্ড সময় নিচ্ছেন, মানে 1 সেকেন্ড সময় নিচ্ছেন, কিন্তু যিনি স্পিডে কথা বলেন তিনি সেই হ্রস্ব বর্ণ উচ্চারণ করতে কত সময় নেবেন? হাফ সেকেন্ড সময় নেবেন। তাহলে যিনি স্পিডে বলছেন তার ক্ষেত্রে কিন্তু দীর্ঘ বর্ণ উচ্চারণ করার সময়টা হবে 1 সেকেন্ড, আর যিনি ধীর গতিতে বলছেন তার ক্ষেত্রে দীর্ঘ বর্ণ উচ্চারণ করার সময়টা হবে 2 সেকেন্ড। কেন? তিনি হ্রস্ব বর্ণ বলছেন 1 সেকেন্ডে। এবারে আপনাদের একটা মাথায় প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে হয়তো, যে স্যার এটা এতটা মানে ম্যাথমেটিক্যালি মেপে কিভাবে সম্ভব, তাই না? তো অকারটা হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকার দুটোকে আমি একেবারে খুব ম্যাথমেটিক্যালি মেপে একেবারে উচ্চারণ করব। হ্রস্ব ইকারটাকে উচ্চারণ করতে আমি 1 সেকেন্ড নেব আর দীর্ঘ ইকারটাকে উচ্চারণ করতে আমি 2 সেকেন্ড নেব। এটা কি একেবারে এরকম মেপে করা সম্ভব? এরকম একটা প্রশ্ন আসছে, তাই না? সবার মাথায় আসছে, এটা কি সম্ভব? বাস্তবে এটা কি সম্ভব? কি মনে হয় বাকিদের? সেটা বাস্তবে কখনোই সম্ভব না, তাই তো? না আমরা একেবারে এক্সাক্ট মানে ডাবল টাইম নেব, হ্রস্ব বর্ণের জন্য যা সময় নিচ্ছি তার এক্সাক্ট একেবারে ডাবল টাইম নেব, এটা সম্ভবই না আমাদের, ঠিক আছে? উই আর নট কম্পিউটার, তাই তো? তাহলে আমাদের ক্ষেত্রে এটা করা সম্ভব না, কিন্তু আমাদেরকে এতটুকু অন্তত করতে হবে, হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে আমি যে সময়টা নেব দীর্ঘ বর্ণের জন্য অপেক্ষাকৃত আমি যেন বেশি সময় নিচ্ছি। তার মানে শ্রোতাকে যেন আমি এতটুকু বোঝাতে পারি, শ্রোতা যেন শুনে বুঝতে পারেন যে বক্তা হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ করছেন, শ্রোতার যেন কোনো রকম কনফিউশন না থাকে। তার মানে আপনি যদি একটা হ্রস্ব বর্ণের জন্য 1 সেকেন্ড সময় নেন, সেটা একটা দীর্ঘ বর্ণের ক্ষেত্রে হয়তো আপনি 2 সেকেন্ডের একটু বেশি নিচ্ছেন বা 2 সেকেন্ডের কম নিচ্ছেন, এমনটা হবে, ঠিক আছে? যেন শ্রোতার যেন কোনো রকম চ্যান্টিং হচ্ছে, সবসময় চ্যান্টিং এর হচ্ছে অন্যতম মূল বৈশিষ্ট্য হচ্ছে চ্যান্টিং হচ্ছে শ্রুতি মধুর হবে, মানে কোনোভাবেই যেন শ্রোতা যেন বিরক্ত না হয় বা শ্রোতার কাছে যেন ভুল একটা ইনফরমেশন না যায়, সেটা অ্যাবাউট স্পেলিং হতে পারে, এনিথিং। মানে শ্রোতা যেন যেমনটা যেটা শুনছে সেটা শুনে যেন শ্রোতা হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের ডিফারেন্স যেন শ্রোতা ঠিক করতে পারে, শ্রোতা যেন স্পষ্ট করে বুঝতে পারে যে হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ বক্তা ঠিকঠাক বলছেন, এটা যেন শ্রোতা শুনে একেবারে স্পষ্ট বুঝতে পারে। এটাই হচ্ছে বক্তার কর্তব্য।
বক্তাকে একেবারে মেপে মেপে ম্যাথমেটিক্যালি করতে হবে এমনটা না, শ্রোতাকে স্পষ্ট করে বোঝাতে হবে। ঠিক আছে, তাই 1 সেকেন্ডের ডাবল সেটা 2 সেকেন্ডের কম হতে পারে, 2 সেকেন্ডের বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। বিষয়টা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা এরপরে তাহলে এটা একটা সমস্যা আমাদের বাংলাতে, যেহেতু আমরা এই বিষয়টা কখনোই অনুসরণ করিনি, বাংলা ভাষাতে আমাদের শুনতেই হয়নি কখনো যে হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের উচ্চারণটা আলাদা, মানে একটা কম সময় ধরে বেশি সময় ধরে এইভাবে মেনটেন করে করতে হবে। তো সেটা এই বিষয়গুলো একেবারে আমাদের কাছে নতুন। হয়তো আমরা থিওরিগুলো খুব ভালো করে বুঝতে পারছি, কি করতে হবে বুঝতে পারছি, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি উচ্চারণ করব তখন হয়তো সেটা প্রথম প্রথম হবে না, না হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, মানে বিষয়গুলো একেবারে আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে যাব তখন হয়তো সম্ভবটা প্রথম প্রথম সমস্যা হবে। হ্রস্বটাকে দীর্ঘ বলবেন, দীর্ঘকে হ্রস্ব বলবেন, কেন না আমাদের ব্রেন এখন সেট হয়নি ওটার সাথে। তো আমাদের ব্রেনটাকে অ্যাট ফার্স্ট সেট করতে হবে আগে, মানে হ্রস্ব দেখলেই যেন আমরা কম সময় বলি, আর দীর্ঘ বর্ণ দেখলে যেন আমরা একটু তার থেকে বেশি সময় উচ্চারণ করি। এইটা আমাদের এখন ব্রেনটাকে সেট করে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে এটার সলিউশন পেতে পারি? আমরা একই রকম আগেরটা যে সমাধানটা ছিল, মানে স্বরবর্ণগুলি স্পষ্ট উচ্চারণ শেখার জন্য যেটা বলেছি, ক কা কি এটা অভ্যাস করা, হ্রস্ব এবং দীর্ঘের অভ্যাসের জন্য সেটাকেই করতে হবে। আচ্ছা, এবারে আপনাদের হ্রস্ব, ওই জন্য বললাম আপনাদের আগের স্টাডি ম্যাটেরিয়ালে বলা হয়েছিল যে হ্রস্ব আর দীর্ঘ এই দুটো বিষয় হচ্ছে আমাদের সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট বলতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বলতে পারেন যে আমাদের 75% এটার উপরেই দাঁড়িয়ে থাকে আমাদের চ্যান্টিং। হ্রস্ব এবং দীর্ঘ এই দুটোর উচ্চারণে যদি আমরা ঠিকঠাক ব্যালেন্স আনতে পারি তাহলে আমাদের সংস্কৃত প্রোনাউন্সিয়েশন, সংস্কৃত চ্যান্টিং, সেটা বলতে পারেন যে আমাদের 75% ডান। এটা এতটাই ইম্পর্টেন্ট। তাই যদিও এখানে প্রত্যেকেই বেশিরভাগ বয়োবৃদ্ধ রয়েছেন, কিন্তু এই ক কা কি এটাকে কিন্তু অভ্যাস খুব সিরিয়াসলি করতে হবে। আমাদের এই হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণটাকে ঠিকঠাক করতে গেলে এটা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তাই জন্য এটাকে কেউ অন্তত খুব ক্যাজুয়ালি নেবেন না, কারণ আমাদের এই হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের ব্যালেন্স আনতে পারলে আমাদের সংস্কৃত উচ্চারণ দেখবেন মানে ওই 75 to 80% ডান, বাকি আর 20% পড়ে থাকে। তো ওই জন্য এটাকে মানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এই বিষয়টা। আচ্ছা, তাহলে হ্রস্ব এবং দীর্ঘ স্বরবর্ণের উচ্চারণ যেহেতু আমাদের প্রপারলি করতে হবে ওইভাবে একটা সময় মেনটেন করে করে, কম সময় বেশি সময় করে করে, তো তাই জন্য আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ কোনগুলো আর দীর্ঘ স্বরবর্ণ কোনগুলো। সেটা আমি আগের স্টাডি ম্যাটেরিয়ালে দেখিয়েছি, তাও আরেকবার দেখে নিন, এটা নিয়ে যেন কারো কোনো কনফিউশন না থাকে। এটা নিয়ে কনফিউশন থাকা মানে আমরা চ্যান্টিং বললাম যে চ্যান্টিংটাও একেবারে আর কি ভালো হবে না, মানে ভুলই থেকে যাবে। তাহলে হ্রস্ব স্বরবর্ণ কোনগুলি? 5টা মাত্র আছে, অ, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব রিকার আর লিকার, 5টা। আর বাকি সবগুলি দীর্ঘ স্বরবর্ণ, আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দীর্ঘ আর হ্রস্ব কোনগুলি? না স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন ক কা কি এটা কিভাবে অভ্যাস করব? আমরা এই হ্রস্ব এবং দীর্ঘ এইটাকে অনুসরণ করেই অভ্যাসটা করব। ঠিক আছে, তাহলে যখন আমরা এই ক কা কি এর অভ্যাস করব তখন যেন আমাদের এই বিষয়টা মাথায় থাকে। তাহলে কি বলবো? যখন আমি অ বলছি, দেখুন ক ক,
যখন আমি কা বলবো তাহলে আমি একটু বেশি সময় নেব, একটু টানবো জিনিসটাকে আরো। ক, কা, এরকম। হ্রস্ব ইকারের ক্ষেত্রে কি, দীর্ঘ ইকারের ক্ষেত্রে কি, হ্রস্ব উকারের ক্ষেত্রে কু, দীর্ঘ উকারের ক্ষেত্রে কু, হ্রস্ব রিকারের ক্ষেত্রে ক্রু, দীর্ঘ রিকারের ক্ষেত্রে ক্রু। লিকার দিয়ে তো ব্যঞ্জন বর্ণ হয় না, তাহলে ওটা বাদ। একার, ঐকার, ওকার, ঔকার চারটেই দীর্ঘ। এরকম যেন কারো মাথায় না থাকে যে একারটা হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ, ঐকারটা দীর্ঘ, ওকারটা হ্রস্ব, ঔকারটা দীর্ঘ। এরকম যেন মাথাতে একেবারেই না থাকে। কারো কারো থাকলেও থাকতে পারে, সেটা যেন একেবারেই না থাকে। চারটে বর্ণই দীর্ঘ, এ, ওই, ও, ঔ। তাহলে এগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে যেগুলো দীর্ঘের ক্ষেত্রে বলেছি, কি মানে কা, কি, কু, ক্রু, কে, কই, কো, কৌ। ঠিক একই রকম একটা, মানে আপনারা চেষ্টা করবেন যে একই একটা সময় অনুসরণ করেই চলছেন। তো যখন অভ্যাসটা করবেন যেন এটা আমাদের একটু মাথায় থাকে, নিজেরা এটা অনুভব করতে পারবেন যেন এই যে সময়টা, মানে দীর্ঘ বর্ণ যখন বলছি কা, কি, এগুলো, সেগুলোর ক্ষেত্রে যেন সময়টা প্রায় একই থাকে একটা, যেন এমনটা না হয় যে একটা দীর্ঘ বলছি কা, আর ইকারের ক্ষেত্রে কি, এরকম যেন না হয়। মানে একটা নির্দিষ্ট সময়কাল যেন একটা একই রকম ভাবে একটা মেনটেন করা হয়। এইটা একটু মাথাতে রেখেই প্রত্যেকে অভ্যাসটা করবেন। এটা কিন্তু মানে অবশ্যই করতে হবে, এবং আপনাদেরকে হচ্ছে এটা হোম টাস্কও দেওয়া থাকবে। মানে মানে ক থেকে কৌ পর্যন্ত এটা একেবারে ওই রকম হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক মেনটেন করে উচ্চারণ করে একটা মানে ভয়েস রেকর্ডিং করে গ্রুপে পাঠাতে হবে। ঠিক আছে, এটা আমাদের অভ্যাস করতেই হবে। বলুন। স্যার অ থেকে ও পর্যন্ত। স্যার আমি স্ক্রিনে শুধুই অক্সিলিয়ারি অং অহ নিচে এম আহ এই অবধি আমি দেখছি স্ক্রিনে। আপনি কি উপরে দেখতে পাচ্ছেন কি শর্ট লং দেখতে পাচ্ছেন? শর্ট লং অ্যান্ড অক্সিলিয়ারি অং অ এবং হ্যাঁ, ঠিক নিচে আছে, যেটা ইংরেজিতে স্ক্রিনে আম ওটাই আছে, বাস দ্যাটস ওটাই স্ক্রিনে আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমাদেরকে কিভাবে অভ্যাস করতে হবে বোঝা গেছে। একেবারে কিন্তু এই সময়টা একেবারে একটু মেপে মেপে, মানে হর্ষের জন্য এরকম বলবেন। আমি আরেকবার মানে জাস্ট একটা স্যাম্পল হিসেবে বলছি, দেখুন কিরকম। ক, কা, কি, কি, কু, কু, ক্রু, ক্রু, কে, কই, কো, কৌ। ঠিক আছে, এরকম হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব বলতে কম সময়, দীর্ঘ বলতে বেশি সময়। এত জটিল বিষয় মাথায় না থাকলে এতটুকু মাথায় রাখবেন, হ্রস্ব বলতে আমাকে কম সময় বলতে হবে, আর দীর্ঘ হলে আমাকে বেশি সময় বলতে হবে। ঠিক আছে, এইটা আপাতত এখন আপনাদেরকে বেশ কিছুদিন অভ্যাস করতে হবে। মানে কেন অভ্যাস করতে স্যার হবে এখানে সরি বলুন। স্যার এখানে যে রি লেখা আছে যেটা একদম শর্টের লাস্ট হ্যাঁ, অক্ষরটা, ওইটা কিভাবে কয়ের সঙ্গে ক্রি ওটার বলবো? সাথে আমাদের তো মানে আসলে কয়লয় রি, এটা তো হয় না এরকম কোনো, আমরা আমাদের কোনো শব্দতে এরকম নেই, এটা এক্সিস্টই করে না, এই স্ট্রাকচারটা এক্সিস্ট করে না, তাই এটা আমরা উচ্চারণ করব না। আমরা আর রু স্যার আপনি পর্যন্ত, অ থেকে দিলেন, অ থেকে ও অব্দি কাজ দিলেন ও পর্যন্ত, হ্যাঁ অ থেকে ও পর্যন্তই পুরোটা। হ্যাঁ, সেটা ক দিয়েই আমরা করে আপনাকে রেকর্ডিং ক করে পাঠাবো। দিয়েই করবেন, ক দিয়ে। হ্যাঁ ওটাই বলছি, ঠিক আছে। আচ্ছা, এবারে কিছু স্পেসিফিক ডিফারেন্স কিছু আছে। দেখুন, আমরা সাধারণত রিকার বলতে বাংলাতে যেমনটা বলি না রি, এরকম বলি, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে
রি আর লি, এই দুটো বর্ণের প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট হয়। কিরকম দেখুন, মানে প্রপারলি যেমন আমরা বাংলাতে জানি রি রি, এরকম না। রি ইজ প্রোনাউন্সড লাইক দি রি in crystal and re is its elongated form। আচ্ছা দেখুন, অ্যাকচুয়ালি রিকারটা উচ্চারণ করা হয় কেমন বলুন তো? রিটা উচ্চারণ হয় আসলে রু। রু বলতে হচ্ছে, যদি আমি ওটাকে স্পেলিং হিসাবে লিখি, রয় র উকার, র উকার, তার উচ্চারণটা কেমন হবে? রু, তাই তো? রয় হ্রস্ব উকার থাকলে তার উচ্চারণ কেমন হবে? রু, রাইট? ঠিক রি আর রু, এটার মাঝামাঝি যদি আমরা কিছু একটা কল্পনা করি, রু এরকম টাইপের, রি রু, এটার মাঝামাঝি কি রকম হতে পারে? রু রু। ঠিক রিকারের উচ্চারণটা এরকম হয়, তাহলে কয় রি, তার উচ্চারণটা কেমন হবে? ক্রি, এরকম না, কেমন হবে? ক্রু ক্রু ক্রু। ঠিক আছে? উকার এবং রিকার এই দুটোর মধ্যবর্তী একটা উচ্চারণ, উ রি, তার মধ্যবর্তী রু, তাহলে কয় রি ক্রু ক্রু। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর লি এর ক্ষেত্রে তার প্রোনাউন্সিয়েশনটা কেমন হয়? লাইক দি লি। যেমন আমরা বলি যে গ্লিসারিন সাবান, সেখানে গ্লি, লি বলছি লি, তাহলে লি। লি এর উচ্চারণ কিন্তু রি এরকম না, লয় রি রি এরকম না, জাস্ট লয় হস্যি লি, এরকমটাই উচ্চারণ হয়। আর একার এবং ওকারের ক্ষেত্রে তাদের কোনো, যেমন আমরা দেখছি আকারের, দেখুন স্টাডি মেটেরিয়ালটা দেখুন, এটা হচ্ছে লং ফর্ম হচ্ছে আ, তার শর্ট ফর্ম হচ্ছে অ, তাই তো? দীর্ঘ ইকারের, এটা হচ্ছে লং, ইকারের হচ্ছে লং ফর্ম, তার শর্ট ফর্ম হচ্ছে হ্রস্ব ই। দীর্ঘ উকারের শর্ট ফর্ম হচ্ছে হ্রস্ব উ। দীর্ঘ রুকারের হচ্ছে শর্ট ফর্ম হ্রস্ব রি। কিন্তু একার, ঐকার, ওকার, ঔকার এই চারটের কোনো শর্ট ফর্ম হয় না, তাই তো? এ ও are long vowels and do not have corresponding short version as we find in Tamil, Kannada, etc. মানে সেখানে যেমন আমরা একার ঔকারের যেমন একটা শর্ট ফর্ম দেখতে পাই, শর্ট ভার্সন, সংস্কৃতের ক্ষেত্রে সেটা হয় না। এ ও এগুলো দীর্ঘ, ঐকার ঔকার এগুলো দীর্ঘ বর্ণ। ঠিক আছে, তাহলে আপনাদেরকে তাহলে কি কি অভ্যাস করতে হবে? ক থেকে শুরু করে কৌ পর্যন্ত একেবারে হ্রস্ব এবং দীর্ঘ, এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে আপনাদেরকে অভ্যাস করতে হবে। কি ভয়েস করে গ্রুপে পাঠিয়ে দেবো? হ্যাঁ, ভয়েস করে গ্রুপে পাঠাবেন। আচ্ছা, কিভাবে করতে হবে, কেমন করতে হবে, কারো কোনো কনফিউশন নেই? না স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আপনারা তাহলে এই বিষয়টা আপাতত নেক্সট ক্লাসের আগে পর্যন্ত এটা একটু বেশি বেশি করে অভ্যাস করুন যতটা সময় পাবেন। প্রত্যেকেই কর্মব্যস্ত, কেউ বাড়িতে বা কেউ কাজের জায়গাতে, তার মধ্যে যতটুকু সময় পাওয়া যায় অবশ্যই একটু অভ্যাস করুন, সিরিয়াসলি অভ্যাস করুন। কেননা আমাদের উচ্চারণের ক্ষেত্রে বারবার বলছি, হ্রস্ব এবং দীর্ঘ যদি ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন উচ্চারণের ক্ষেত্রে, আপনার হচ্ছে শ্লোকের উচ্চারণ বাই ডিফল্ট
ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলতে আপনাকে তখন আর রিদিম নিয়ে ভাবতে হবে না। হ্রস্ব দীর্ঘ যদি প্রপারলি মেনটেন করা হয় তাহলে রিদিমটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট হয়ে যায়। মানে ওই যে রিদিম বলতে একটা পার্টিকুলার ছন্দের ক্ষেত্রে একটা পার্টিকুলার সুরে তো আমরা বলি, একটা পার্টিকুলার রিদিম, একটা পার্টিকুলার স্টাইল মেনটেন করে চলি। তাহলে এই স্টাইল, রিদিম, সুর যাই বলি সেটা কিন্তু হ্রস্ব এবং দীর্ঘ ঠিক থাকলে সেটা বাই প্রোডাক্ট আমাদের হয়ে যায়। যাদের ক্ষেত্রে হ্রস্ব দীর্ঘের ব্যালেন্স থাকবে না তাদের ক্ষেত্রে ওটার বাই প্রোডাক্ট পাবেন না। তখন আপনাদেরকে রিদিম ঠিক করতে হবে আর এদিকে হ্রস্ব দীর্ঘও ঠিক করতে হবে। মানে আর কি শেখাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই হ্রস্ব দীর্ঘ যদি খুব প্রপারলি ব্যালেন্স করতে পারেন, করতে শিখে যান, তাহলে আপনাদের শেখাটা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, তো তাহলে আপনারা সবাই, আমাদের নেক্সট ক্লাস তো রয়েছে শনিবার, তাই তো? আপনাদের যেহেতু প্রথম 2 সপ্তাহ ক্লাস তো হয়নি, ওটা আপনাদের বিগত সপ্তাহে বলে দেওয়া হয়েছিল যে আগামী শনিবার একটি আমাদের ক্লাস হবে। ঠিক আছে? তো আপনারা তাহলে শনিবার 5টার আগে পর্যন্ত, বিকাল 5টার আগে পর্যন্ত প্রত্যেকে তাহলে যেটা বলা হলো এই হোম টাস্ক এটা পাঠাবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। প্রত্যেকে ভয়েস মেসেজ করবেন। আচ্ছা, আরেকটা কথা, কেউ কিন্তু হচ্ছে আমাদের ডাইরেক্ট একেবারে হোয়াটসঅ্যাপে ওখানে পাঠাবেন না ভয়েস মেসেজ করে। আপনারা নিজেদের ফোনে রেকর্ডিং করবেন। না, আসলে কি হয়, ওখানে রেকর্ডিং করতে গেলে মানে আপনারা বারবার ডিলিট করবেন। ঠিক আছে? অনেকটা স্পেস চলে যায়, মানে আর আগের মেসেজের থেকে পরের মেসেজটা পেতে গেলে অনেকটা একটা গ্যাপ থেকে যায়। তো বৃথা ওরকমটা করবেন না, প্রত্যেকে নিজেদের ফোনে রেকর্ডিং করবেন। ঠিক আছে? রেকর্ডিং করে সেটা গ্রুপে পাঠাবেন এবং পাঠিয়ে নিচে মানে সেটার সাথে আর কি নিজের নামটা লিখে দেবেন। ওকে স্যার। বলছি আজকে স্টাডি মেটেরিয়াল গুলো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হ্যাঁ, হবে? গ্রুপে দেওয়া হবে, গ্রুপেই দেওয়া হবে। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে এই যে আপনি যে কামিং স্যাটারডে মানে যেটা আপনি বলছিলেন যে ক্লাস হ্যাঁ নেবেন, হ্যাঁ, তো সেটা কি কোনো কারণে ওই কটায় নেবেন, মানে যদি 8টা 8:30টার না পরে না কি নেবেন? না না, ওটা আমাদের যেমন ক্লাস টাইমটা আছে 7:30 তেমনই আচ্ছা হবে। আচ্ছা, কোনো কারণে যদি আমি একটু লেটে ক্লাসে ঢুকি, আমার হয়তো ক্লাসে মানে আসতে আসতে হয়তো 10 মিনিট লেট হবে, 10-15 মিনিট, তাতে কি কিছু অসুবিধা না হতে না, পারে? অসুবিধা নেই ম্যাডাম। দেখুন, এবারে আপনাদের হচ্ছে এই ক্লাসের বিকল্প হিসাবে লাইভ ক্লাসটা পুরোটাই রেকর্ডিং করা হয় এবং সেটা আচ্ছা ইউটিউবে আপলোড থাকে। তো আচ্ছা। আপনারা সেখান থেকে সেটা পাবেন। কিন্তু এবারে আপনারা যেহেতু এটা তো প্রত্যেকেই একটা কর্মব্যস্ত, নিজেদের কর্মজীবনে হোক বা বাড়িতেই হোক, তো সেক্ষেত্রে এরকম অসুবিধা হতেই পারে। ঠিক আছে? একেবারে আপনারা প্রত্যেকেই, বা আমার ক্ষেত্রেও বলছি, আমি রেগুলারলি ক্লাসটা একেবারে ঠিকঠাক হবে বা কোনো মিস যাবে না এমনটা মানে হতেই পারে। তো সেক্ষেত্রে এবারে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো রকম লেট করা বা মিস করা না করি আমরা। না স্যার, এই ক্লাসটা তো অ্যাকচুয়ালি আপনি ওই আগেরটা নেননি বলে হ্যাঁ, এটা নিচে, এমনিতে তো আমাদের বুধবার যেরকম হ্যাঁ, ওয়েডনেসডে এমনিতে বুধবারই আছে। ক্লাসটা 7টা থেকে 9টা সেটাই থাকবে। আসলে একদম। এইবারে এটা শনিবার হওয়াতেই একটুখানি একটা অন্য কাজে ঠিক জন্য আছে, আর কি। অসুবিধা নেই। 7:30 থেকে রাখা হয়েছে ওটা, ঠিক আছে? ঠিক আছে। আর এমনি ঠিক। বুধবারেও ক্লাসটা আমাদের 7:30 থেকেই হবে। হ্যাঁ, বুধবার তো ওকে, কিন্তু স্যাটারডেতে হয়তো আমার একটু লেট হবে। আপনাদের নোটিশে সম্ভবত ছিল 7টা থেকে 9টা, তো ওটা আমি ওই হ্যাঁ জন্য বারবার বলে হ্যাঁ দিচ্ছি 7:30 থেকেই হবে ক্লাসটা। হ্যাঁ, সেটা বুধবার ওকে, শনিবারের জন্য হয়েছে তো তার জন্যই একটু ওকে, অসুবিধা। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। 10 মিনিট 15 মিনিট বাদে যদি আসি ক্লাসে, আমার মনে হয় না খুব কিছু না অসুবিধা না, হবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আর এমনিতে ইউটিউবে থাকছে, আপনারা হ্যাঁ ওটা একটা সবসময় দেখতেই পারবেন।
ঠিক আছে? এবার হ্যাঁ ইউটিউবে থাকছে মানে তার মানে আমরা মানে আমরা ইচ্ছাকৃতভাবে ক্লাসটা লেট করা হোক বা মিস করা হোক সেটা যেন না করি। ঠিক আছে? ঠিক আছে, একদম একেবারে ঠিক কথা। অবশ্যই। ওকে স্যার, ওকে। ওকে, ঠিক হ্যাঁ আছে। নমস্কার। আজকে হ্যাঁ বলুন। হ্যাঁ আমি গোপাল চন্দ্র মন্ডল। আজকের হ্যাঁ অ্যাকচুয়ালি বলুন। আমার একটা মানে জায়গায় ছিলাম বলে আমি ক্লাসের মধ্যে প্রথমে ঢুকতে পারিনি। তো আজকের এই ক্লাসটা কি রেকর্ডিংটা, পুরো ক্লাসের রেকর্ডিংটা আমরা এতে পাবো? মানে আজকের হ্যাঁ যা যা কাজ রেকর্ডিংটা বলেছেন। পাবেন। এবারে রেকর্ডিংটা হচ্ছে, দেখুন রেকর্ডিংটা হচ্ছে আমাদের অফিস থেকেই করা হয়, আচ্ছা। মানে স্বামীজির বাড়ি ওখানে অফিস থেকেই করা হয়। হুম, হুম, হুম। এবার ওখান থেকে ইউটিউবে আপলোড করলে পাবেন, মানে ব্যাপারটা এমন নয় যে ক্লাস শেষ আর ইউটিউবে আপলোড পেয়ে যাবেন এরকমটা না। সঙ্গে সঙ্গে থাকছে। হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়তো পাবেন না, ওটা একদিন দুদিন সময় লাগতে পারে। তা ঠিক আছে? কিভাবে আজকের আজকের মূলত এবারে কাজটা কি আজকের থাকলো? ক্লাসে ইউটিউবে আপলোড করা হলে তার লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এবারে আপনারা সেই চ্যানেলে রেগুলার আপনারাই একটু মনিটরিং করবেন, মানে পরের ক্লাসগুলো কখন আসছে সেটা আপনাদেরকেই মনিটরিং করতে হবে, প্রত্যেকটা ক্লাস গ্রুপে দেওয়া হবে না। হ্যাঁ। ঠিক আছে? মানে অনেক চাকরি তো আমি আজকের মিস করলাম। এর আগে ওই স্বামীজির বাড়ি থেকে যে মূল্যবোধ শিক্ষার ক্লাস হয়েছিল, তা আমি আচ্ছা মোটামুটি 24টা ক্লাসের মধ্যে 22টা ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম, এবং এর পরে আশা করছি আচ্ছা এটা হবে না। মানে কিন্তু আমি চাচ্ছি যে আজকের যে টাস্কটা লাস্টে যে বললেন যে আমাদের উচ্চারণের ব্যাপারটা, তো সেটা কিভাবে আপনার সঙ্গে কি কোনোভাবে পার্সোনালি কথা বলে, মানে যেহেতু ক্লাসটা এখনই হয়তো শেষ হবে, সেইভাবে আচ্ছা কি আমি ঠিক আছে। একটু জেনে আমি নিতে পারি? হ্যাঁ শুনুন, স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্টাডি মেটেরিয়ালটা আজকে আপনারা ক্লাসে নিজেরাই পড়েছেন। আচ্ছা স্টাডি মেটেরিয়ালটা যথেষ্ট সহজবোধ্যভাবে লেখা আছে, আচ্ছা নিজেরা আচ্ছা, পড়েই বুঝতে পেরেছেন বিষয়টা ঠিক কি। আছে। তো যদি তারপরেও বুঝতে না পারেন তাহলে হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? হ্যাঁ। আপনার তাহলে ও নাম্বারটা তো এর থেকে পেয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ, আমার যে যে গ্রুপ থেকে, নাম্বারটা গ্রুপ গ্রুপে থেকে। আছে ওটাই। ঠিক আছে ঠিক আছে, আপনাকে বেশি ডিস্টার্ব করবো না, মানে না না, ডিস্টার্ব করার জন্য বলছি না, আমি হ্যাঁ বলতে হ্যাঁ চাইছি আপনারা স্টাডি মেটেরিয়ালও গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেটা হ্যাঁ, পড়ুন। আগে ওটা দেখে নিই, আগে তারপরে যদি দেখে না নিই। বুঝতে পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, রাখছি। ওকে, স্যার একটা কোয়েশ্চেন করছি যে ইউটিউব বলুন। চ্যানেলটার নামটা কি থাকবে, কোন চ্যানেলে আমরা দেখতে পাবো? আচ্ছা না, ওটা বললাম ম্যাডাম, প্রথম ক্লাসটা তো আমি দিয়ে দেবো গ্রুপে লিঙ্কটা। আচ্ছা প্রথম ওটা ক্লাসের থেকে লিঙ্ক পেয়ে দিয়ে দিলে তারপরে আপনারা বাকিটা তো আচ্ছা বুঝতেই পারছেন কি করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানে লিখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ ওকে হচ্ছে স্যার, ক্লাস। গুড নাইট স্যার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।